আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি ছাড়াও বিগত আরো 5টি ক্লাস আছে, আজকে 6 নম্বর ক্লাস। সো যারা বিগত ক্লাসগুলো দেখোনি তারা ক্লাসগুলো দেখে ফেলবা। আরেকটা বিষয় হচ্ছে প্রতিটি ক্লাসের অ্যানাউন্সমেন্ট, প্রতিটি ক্লাস অ্যানাউন্সমেন্ট প্রতিদিন রাত 10টার সময় হয় এবং অ্যানাউন্সমেন্ট গুলো আমরা কমেন্টে দেখবা যে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে এবং এই ক্লাসের ডেসক্রিপশনেও সেই লিংকটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের মেসেঞ্জার গ্রুপে চলে যাবা, ঠিক আছে? তো সেখানে প্রতিটি ক্লাসের অ্যানাউন্সমেন্ট তোমরা পাবা। এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ডলি হচ্ছে যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস ইউটিউবে প্লে লিস্ট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। থার্ড যে বিষয়টা, যাদের ইউটিউবে যাওয়া মানে পসিবল না, তারা ফেসবুকে প্রতিটা ক্লাস ফেসবুকেও সাজিয়ে দেওয়া হয়েছে। আমার পেজে পিন পোস্ট করা আছে, আবার মেসেঞ্জার গ্রুপেও সবকিছু ধারাবাহিকভাবে দেওয়া হয়। যদি কারো মানে ক্ষুধার ঝামেলা যদি পোহাতে না চাও, এটা ছোট্ট একটা মেসেঞ্জার গ্রুপে জাস্ট ঢুকে জয়েন করে থাকবা, সেখানে সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আর কি থাকলো? তোমরা ক্লাস কিভাবে পাবা না পাবা সব বলে দিলাম। বিগত 5টা ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো করে ফেলবা ধারাবাহিকভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ভোকাবুলারি পড়তে হবে, ঠিক আছে? ভোকাবুলারির জন্য বাজারের একটা আহ, বই কিনে ফেলো। বাজারে যে কোনো একটা বই কিনে ফেলো, সেটা পড়তে পারো বা নিউজ পেপার পড়তে পারো। সে নিউজ পেপার পড়লে ইনশাল্লাহ নিউজ পেপার থেকেও কাজে লাগবে, ঠিক আছে? আহ এই হচ্ছে বিষয়। আর ভোকাবুলারি ভালো করে পড়লে এবং এই ক্লাসগুলো ঠিকঠাক করলে ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তোমাদের কিছু কথা খুব মানে মানে খুবই মানে কি বলবো, খুব জঘন্য এবং খুব বাজে, ঠিক আছে? মানে এই ধরনের মন মানসিকতা নিয়ে ভাই পড়াশোনা ভালো করা যায় না, ঠিক আছে? টিচার্স, আমি তোমাদেরকে পড়ানোর, আমার পড়ানোর তোমাদের কাছে কি কোনো বেনিফিট চেয়েছি? আমি তোমাকে কি আমি বাধ্য করেছি যে তুমি আমার কোনো কোর্সে ভর্তি হও? কাউকে কি বলেছি? কোর্স আমি 5 বছর থেকেই করাই। সো কোর্স না করালে আমি মানে কেন এখানে ইনভেস্ট করব সময়? রেশনালি চলবা সব সময়। ইররেশনাল কথাবার্তা খুব বাজে। তোমাকে ভাই আমি এই কোর্স ফ্রি দিতে চেয়েছি, ফ্রি দিতে চেয়েছি, তুমি ফ্রি নাও। ফ্রি এখন তুমি পাচ্ছ, এই ক্লাস কে দিবে তোমার ভাই? ফ্রি ফ্রি দিতে চাইছি, ফ্রি নাও। তুমি এত আমার, আমি কি করছি না করছি সেটা তোমার তো দেখার বিষয় না, ঠিক আছে? সো এই নেক্সট এই বিষয়টা ভাই মাথায় রাখতে হবে। খুব অসুন্দর যে এগুলো নিয়ে তোমরা চর্চা করো। আমার কথা হচ্ছে তোমার ধান্দা হচ্ছে কি, তোমার ক্লাস লাগবে। তোমার তো ক্লাস আমি ফ্রিতে দিচ্ছি ভাই, তো তুমি আর এটা নিয়ে মাথা ঘামাও কেন? বলো যে তোমার ক্লাস ফ্রিতে পাওয়ার কথা, তুমি ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ। তো আর আমি বলছি যে আমি যদি সুস্থ থাকি এবং আমার ইউনিভার্সিটিতে যদি পরীক্ষা না থাকে, সো তোমরা ক্লাস পাবা। তো এর ব্যত্যয় ঘটার সম্ভাবনা নাই আল্লাহ যদি তৌফিক দান করে। মূল কথা হচ্ছে সৃষ্টিকর্তা না চাইলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক কিছু করা যায় না। যে আল্লাহ না চাইলে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না। সো আমি সব সময় এটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা চাইতে হবে সবকিছু, ঠিক আছে? না হলে এগুলো সম্ভব না। তো তোমরা যারা আসলে বেশি মানে লাফালাফি ঝাপাঝাপি করো, আমি জানি যে মানে আলটিমেটলি তোমরা সবাই এখানে থাকবা না, ঠিক আছে? সবাই থাকবা না, দিন শেষে কয়েকটা স্টুডেন্ট ক্লাস করবে, 50-60টা। তো যাই হোক, ক্লাসগুলো দিন শেষে রেকর্ড হওয়ার পরেও অনেক স্টুডেন্ট করে, দেখছি প্রতিটা ক্লাস 5, 6, 7 হাজার স্টুডেন্ট করতেছে, সেটা একটা ভালো লাগার দিক থাকে। যাই হোক, মোশাররফ পারভেজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো হুম, ওকে। নেট একটু স্লো। আশরাফুল, ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। নেট একটু স্লো হতে পারে, সো এটাকে আন্তরিকভাবে দেখতে হবে। আশরাফুল, ওকে, কথা শোনা যায় না কেন? এখন কথা শোনা যাওয়ার কথা, এখন কথা শোনা যাওয়ার কথা, ঠিক আছে? যারা আছো ক্লাসটা একটা রিয়াক্ট করে দিবা ক্লাসে এবং ক্লাসটা শেয়ার করে ফেলবা। কথা এখন শোনা যায় কিনা একটু আমাকে জানাও, কথা এখন শোনা যায় কিনা। আজকে আমরা পড়বো হচ্ছে ভার্ব। আজকে পড়বো কি, গতদিন আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্ট পড়া শেষ হয়ে গেছে, আজকে আমরা পড়বো ভার্বে। ভার্বে কিছু কমন কিছু কথা আছে। ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হবে না, ঠিক আছে? সো ভার্ব এত বেশি গুরুত্বপূর্ণ, ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হবে না।
ভোকাবুলারির জন্য কোন বই কিনলে ভালো হয়? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আলামিন, আশরাফুল শোনা যাচ্ছে, সাদিয়া ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো যে 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 ওয়ার্ড ভার্বের সংজ্ঞা, যে ওয়ার্ড কোনো ব্যক্তি যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহার হয় তাকে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ, এসেনশিয়াল পার্ট, গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হইতে পারে না। যদি কোথাও ভার্ব না থাকে তাহলে সেটা বাক্য হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো আমরা তাহলে, এখানে বলছে কি দ্য এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স কি, যে এসেনশিয়াল পার্টটা কি সেন্টেন্সের, ভার্ব, ঠিক আছে। যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, যে এভরি ইংলিশ সেন্টেন্স, হ্যাভ এ ভার্ব, মাস্ট হ্যাভ এ ভার্ব, তারপরে হ্যাঁ মাস্ট হ্যাভ এ ভার্ব, এটাই প্রত্যেক মানে ইংরেজি বাক্যে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, অবশ্যই ভার্ব থাকতে হবে। এই যে একটা প্রত্যেক ইংরেজি বাক্যে একটা ভার্ব থাকবে, থাকা উচিত না, থাকবে, ঠিক আছে, থাকতে হবে। আচ্ছা চলো, ভার্ব সাধারণত ভার্বের প্রকার ভেদে প্রিন্সিপাল ভার্ব, না এইভাবে আসলে ভার্বটা ওকে ইনি এইভাবে আলোচনা করেছে, আমি একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে, একটু অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তোমরা একটু থাকবা, সব জায়গায় আসলে আমরা তো পড়ানো আসলে অনেক জায়গায় অনেক বিষয়, এখানে ভালোভাবে ডেসক্রিপটিভ বই তো, এটা বর্ণনামূলক বই, দ্যাটস ওয়াই আমি একটু পড়ার সুবিধার্থে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার নিজের একটা লেকচার শিটে নিয়ে যাচ্ছি, জাস্ট ওইটা থাকবো, আবার বইলো না যে মাস্টারে কেন নাই, ভাই মাস্টারে থাকবো, কিন্তু ভার্বের এটা অন্য একটা চার্ট আছে, ওই চার্টটা বোঝা খুব জরুরি, ঠিক আছে, ওই চার্টটা বোঝাও খুব জরুরি, এটা এটা থাকবে, বাট আমি চার্টে যাই, চার্টে ফার্স্ট অফ অল খেয়াল করো, এই চার্টটা আমরা একটু দেখবো, এই চার্টটা খেয়াল করবো। প্রথমে ভার্ব, দেখো ভার্ব প্রধানত ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এই চার্টটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে, তারপরে আমরা মাস্টার করবো, হ্যাঁ। এই চার্টটা একটু বুঝতে হবে আগে, যারা আছো ক্লাসটা একটা রিয়াক্ট করে দিবা, একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবা, আর ক্লাসটা শেয়ার করে দিবা। দেখো প্রথমে ভার্ব, দেখো একটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা বুঝতে হবে। ফাইনাইট ভার্বের আবার দুইটা প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আবার এখানে কি বলছে যে নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার, একটা জিরান্ট, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল। জাস্ট এতটুকু বোঝো, ব্যাখ্যা পরে, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের দুইটা প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার, জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। এতটুকু আগে জানো, তারপরে আমরা আবার পড়াশোনা করি। এখন সেই প্রিন্সিপাল ভার্ব এখন পড়তেছি, এই যে তাহলে এটা কোন ভার্বের অংশ, ফাইনাইট ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব আসলো, সেই প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব, ঠিক আছে। সেই প্রিন্সিপাল ভার্ব, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম সাগর, তোমরা ক্লাসটা শেয়ার করবে, এবং ক্লাস যারা নতুন একান্তই তারা কমেন্টে দেয়া মেসেঞ্জার গ্রুপের লিংক থেকে মেসেঞ্জারে যুক্ত হয়ে যাবে, সেখানে ক্লাসের নোটিশ বা সব ক্লাস ধারাবাহিকভাবে পাবা। দেখো প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। দেখো এটা আমি সুন্দর করে বোঝাবো, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্বও বলা হয়। আচ্ছা আমি একটা শব্দ বলতেছি, দেখো আই গো, ঠিক আছে, আই গো, জাস্ট একটু বোঝো, আই গো আর আই গোয়িং, খেয়াল করো, আই গো আর আই গোয়িং, এক নাম্বার শব্দ উদাহরণ একটা খেয়াল করবা, আর দুই নাম্বার উদাহরণ দেখা। আই গো মানে কি, আমি যাই, আর আই গোয়িং মানে কি, আই গোয়িং মানে কি কোনো হয়, আই গো এটা কোন টেন্স, এক নাম্বার যেটা লিখছি যে আই গো, এটা কোন টেন্স বলো তো, দেখো তো, আই গো এটা কোন টেন্স, আই গো, দেখো তো, আমি যাই, দেখো আই গো আমি যাই, শব্দের অর্থ কিন্তু এই বাক্যের অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে, আমি যাই, অর্থ কিন্তু পরিপূর্ণভাবে। বিগত সালের প্রশ্নগুলোর ক্লাস নিলে আমরা আরো উপকৃত হব, ধন্যবাদ। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে জীবন, ঠিক আছে, মামুন প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর পাবা, ঠিক আছে। সো আই গো মানে হচ্ছে আমি যাই, আই গোয়িং এটার কোনো মানেও হয় না, এবং এটা কোনো টেন্সেও পড়ে না। দুই নাম্বার বাক্যটা আই গোয়িং, এটার কোনো মানেও হয় না, এটা কোনো টেন্সেও পড়ে না, ঠিক আছে। আই গো এটা একটা টেন্সে পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর দুই নাম্বারটা মানেও হয় না, কোনো টেন্সেও পড়ে না। তো যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত, দেখো এখানে কি কোনো ভার্বের, আই গো যে একটা বাক্য হয়েছে, এটা কি কোনো ভার্বের সাহায্য নিছে, না, ভার্বের সাহায্য ছাড়াই। দেখো এখানে আবার স্বাধীনভাবে বাক্যের অর্থ, হ্যাঁ আই গো আমি যাই, অবশ্যই। এখন দেখো নন ফাইনাইট ভার্ব সহ আমি যদি আরেকটা বড় উদাহরণ লিখি, আমি এখানে আরেকটা বড় উদাহরণ লিখবো, জাস্ট একটু খেয়াল করো, এগুলো বোঝার সাথে অনেক কিছু লিখতে হবে, দেখো বইয়ের বাইরেও লিখতে হবে, কারণ হবে না না হলে। আই আই ওয়ান্ট টু বি এ টিচার, খেয়াল করো, এইখানে খেয়াল করবো, আই ওয়ান্ট টু বি এ টিচার, এইখানে জাস্ট একটু জাস্ট উদাহরণটা আমরা খেয়াল করব। আমরা প্রথম উদাহরণটায় যে খেয়াল করো, আই ওয়ান্ট মানে আমি চাই, আমি চাই টু বি, দেখো আমি চাই এতটুকু, এ টিচারও বাদ, আই ওয়ান্ট আমি চাই, এই দেখো তো বাক্য হয়ে যায় না, আমি চাই, হয় কিন্তু,
বাট আমি চাই বলতেই পারি আমি। এখন দেখো যদি আমি ওয়ানটাকেই বাদ দিয়ে দেই, আই ওয়ানটাকেই বাদ, আই টু বি এ টিচার, এই ধরনের কখনো বাক্য তোমরা শুনেছো? তো শোনো নাই। যেইটা মূল কথা হইতেছে, যেই বাক্যটা যেই ভার্ব দ্বারা মূল, যেই ভার্ব অন্য ভার্বের সাহায্যে স্বাধীনভাবে ব্যবহার এবং অর্থ দেয়, সেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেমন কল, গো, ওয়ার্ক। প্রিন্সিপাল ভার্ব চেনার উপায় দেখো, যে প্রথমে কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে তো অবশ্যই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়। দেখো বিষয়টা কেমন, যে প্রিন্সিপাল ভার্ব এবং মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হতে পারে না। এই থিওরিটিক্যাল পড়াশোনাগুলো মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল ভার্ব এবং মেইন ভার্ব। থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো, মিলনকে, সাদিয়া, ধন্যবাদ। মন্তব্য জানাবা তাহলে ভালো হয়, মানে বুঝতে পারলা কিনা এটা আমি একটু বুঝতে পারি। দেখো, আই অ্যাম ইন ক্লাস 12, মানে আমি ক্লাস দ্বাদশ শ্রেণীতে। এখানে খেয়াল করো তো, আই অ্যাম ইন ক্লাস, এই যে অ্যামটা কি, এই বাক্যটা, এই অ্যামটা ছাড়া কি ভার্ব হবে, বাক্য হবে? আই আই ইন ক্লাস 12 যদি আমি বলি, এটা কি বাক্য হবে? হবে না। তো এই এই অ্যাম দিয়ে এটা বাক্য তৈরি হয়েছে, আর এইটাকে বলা হয় মেইন ভার্ব। একটা ভার্ব থাকবে সেটা। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। দেখো এটা ভালো অর্থ দিয়েছে, আমি কাজটি করেছিলাম আর কি। তো একটা ভালো অর্থ দিয়েছে। এবং ডিড, দেখো এখানে ভার্ব এটা ব্যবহার হয়েছে। ডিড যদি মুছে দাও, আই দা ওয়ার্ক কখনো বাক্য হয়? হয় না। সো এটা একটু মাথায় রাখবা। এবার 2 নম্বর নিয়মটা কি বলছে, যে যে বাক্যে কি এস বা ইএস, এস বা ইএস যুক্ত, বাক্যে এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে তো অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হয়। কেন শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়? দেখো, বাক্যে এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে তা মেইন বা প্রিন্সিপাল ভার্ব। এটা আসলে এখানে পড়ার বিষয় না। তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দেখো হি গোস, তাহলে এইটাই মেইন ভার্ব। হি গোস এইটাই মেইন ভার্ব, কারণ মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। মেইন ভার্বের সাথে এস বাই এস, তাহলে এটাই ঠিক আছে। ওকে, দেখো এই যে নাথিং লাস্ট ফর এভার, তো দেখো এস আছে লাস্ট, এখানে গোস এস আছে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তারপরে দেখো অ্যাক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয়। এখানে খেয়াল করো, উই শুড অবে দ্য লস। এটা থেকে আমি আর একটা উদাহরণ দিতেছি। দেখো আমি আর একটা উদাহরণ দিতেছি, ধরো আমি আর একটা সহজ উদাহরণ দিব। ধরো আই হ্যাভ ডান দা হোয়াট। এখানে খেয়াল করো, এই উদাহরণটাই খেয়াল করো তো, এই যে হ্যাভটা কি, হ্যাভটা হইতেছে অক্সিলারি। এটাকে হেল্পিং ভার্ব, অক্সিলারি মানে সাহায্যকারী। অক্সিলারির বাংলা অর্থই সাহায্যকারী। এটা কাকে সাহায্য করতেছে? এর ডানকে, মানে মেইন ভার্বকে। তাহলে এই যে হ্যাভটা হচ্ছে অক্সিলারি, আর ডানটা হইতেছে মেইন ভার্ব। বাট এই অক্সিলারি না থাকলে মেইন ভার্ব অসম্পূর্ণ। আর এই টেন্সে আর কি। তো এখানে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্বের ঠিক পরেই বসে, হ্যাভ এর পরেই বসছে। কিন্তু উই শুড, শুডটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে অবে বসছে, তো অক্সিলারি পরে তো প্রিন্সিপাল বসছে। সো এটাই আর কি। তো এখানে 3 নাম্বার একটা কোশ্চেন দিয়েছে, যে আই ডিড দ্য ওয়ার্ক। হ্যাঁ আমরা জানি যে, বাট এখানে কি বাক্য তৈরি হয়? ডিড কখনো অক্সিলারি? ধরো আমি যদি বলি, আমি যদি এখানে একটা বাক্য লিখি, যে আই 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 ডিড নট, আমি একটা বাক্য যদি লিখি, আই ডিড নট ডু ইট, ঠিক আছে? আমি এই যে একটা বাক্য লিখছি, যে আই ডিড নট ডু ইট, খেয়াল করো কিন্তু আমি একটা বাক্য লিখছি, আই ডিড নট ডু ইট। এইখানে ডিডটা কিন্তু অক্সিলারি কাজ করছে, ঠিক আছে? বাট এইখানে কিন্তু অক্সিলারি কাজ করছে নেগেটিভ করতে, বাট এইখানে কিন্তু না। এইখানে ডিড নটটা বাদ যদি দেয়, আই ডু ইট, বাক্য কিন্তু থাকে। বাট এইখানে যদি আমরা ডিড বাদই দিয়ে দেই, আই দা ওয়ার্ক, তাইলে কিন্তু হয় না। এই কারণে ডিডটা এখানে হয়েছে কি, এই কারণে ডিড হয়েছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? আর এইখানে হয়েছে মডাল অক্সিলারি ভার্ব। সেকেন্ড যেটা আমি উদাহরণ লিখলাম, এখানে মডেল। এটা কি বুঝতে পারলা? 3 নাম্বার পর্যন্ত ওকে কিনা? নাম্বার 3 পর্যন্ত লাবিবকে ধন্যবাদ। নাম্বার 3 পর্যন্ত ওকে কিনা সবার? নাম্বার 3 পর্যন্ত সবার ওকে কিনা একটু আমাকে জানাও। নাম্বার 3 পর্যন্ত সবার ওকে কিনা একটু ক্লিয়ার করবা, খুব মানে খুবই দ্রুত ক্লিয়ার করবা, যে নাম্বার 3 পর্যন্ত সবার ওকে কিনা। নাম্বার 3 পর্যন্ত সবার ওকে কিনা, সবাই একটু ক্লিয়ার করবা। নাম্বার 3 ক্লাস এই পর্যন্ত, ক্লাস স্যার এই পর্যন্ত, কেন এই পর্যন্ত ক্লাস হবে? ক্লাস তো আরো হবে রে ভাই, আমি বুঝতেছি না। ক্লাস তো হতে থাকবে, কেবল এতটুকু পড়া হলো। দেখো এরপরে আসো এই যে বাকিগুলো, দেখো সবগুলো প্রশ্ন, যে নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইদাউট প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য হইতে পারে? আই এম, এই যে আমটা হইতেছে কি প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তো এখানে দেখো উই শুড অবে দা লস, এখানে দেখো অবেটা হইতেছে কি প্রিন্সিপাল ভার্ব। যে এই যে কোনো কিছু চিরদিন টিকে থাকে না, নাথিং লাস্ট ফর এভার, কোনো কিছু, এই যে লাস্টটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সো আশা করছি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো প্রিন্সিপালের, মানে আমরা কিন্তু এগুলো ফাইনাইট ভার্বের প্রকার পড়ছি। এটা হচ্ছে ফাইনাইট ভার্বের প্রকার প্রিন্সিপাল, একটা অক্সিলারি। তো এখানে প্রিন্সিপাল আমরা শিখলাম, এবার আসো অক্সিলারি। অক্সিলারি পড়াশোনায় আসো। অক্সিলারি, আমি তোমাদের কথা বুঝতেছি না। 3 নাম্বার পর্যন্ত ওকে, ঠিক আছে। ক্লাস ফারিয়া, স্বর্ণালী, আসমা, লাবিব, সামিউল, ঠিক আছে। মনিরা, লাকরা, ওকে ঠিক আছে। নাসরিন সুলতানা, থ্যাংক ইউ।
রাকিব মামুন, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস তো হবে, ক্লাস কেবল শুরু, এই পর্যন্ত না, ক্লাস কেবল শুরু। দেখো, অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স এবং ভয়েসের মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বকে টেন্স এবং ভয়েসের মুড গঠনে সাহায্য করে। আচ্ছা, খেয়াল করো তো এই কথাটার মানে কি। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে না, এখানে একটা উদাহরণ, হি হ্যাজ গন টু স্কুল, একটা উদাহরণ আছে না। এইখানে যদি বলো তো, আমি যদি হ্যাজটা বাদ দেই তাহলে কি এটা কিছু হইলো? শুধু মেইন ভার্বটা যদি রাখি, হি গন টু স্কুল, তাহলে কিছু হইলো? তাহলে হ্যাজটার মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি? যে হি হ্যাজ গনটা দেখে হ্যাজটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি টেন্স চিনতে আমাদেরকে হেল্প করলো না? টেন্স চিনতে আমাদেরকে হেল্প করলো না? অক্সিলারি ভার্বটা টেন্স চিনতে হেল্প করলো না? খেয়াল করো যে হি হ্যাজ গন টু, আমি যদি হ্যাজটা বাদ দিয়ে দেই তাহলে কোনো টেন্সই হলো না, কিন্তু কিছুই হলো না। আবার যখন হ্যাজটা আমি দিব, তাহলে সেটা আমরা বলতে পারতেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? সো এইটা আর কি বিষয়। এখন হ্যাজের জায়গায় যদি আমি হ্যাড দেই, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে ওই হ্যাজটা অক্সিলারি ভূমিকা পালন করতেছে কি না বলো তো? করতেছে, ডেফিনেটলি সাহায্য করতেছে, মেইন ভার্বটাকে সাহায্য করতেছে, রাইট? এটা মাথায় রাখবা। তারপরে দেখো, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। খেয়াল করো এই ভয়েসটা, খেয়াল করো, সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এখন খেয়াল করো তো এইখানে, এইটা খেয়াল করো, এটা পেসিভ ভয়েস, কিন্তু এটা কিন্তু পেসিভ ভয়েস। অ্যাকচুয়ালি বাক্যটা দেখো, এটা পেসিভ ভয়েস করতে কিন্তু হেল্প করছে। অ্যাকচুয়ালি বাক্যটা কি ছিল? যে চেয়ারম্যান, আচ্ছা এইভাবে হয় না, হ্যাঁ পেসিভ ভয়েসটা এইভাবে এইভাবে করা যাবে না। অবজেক্টটা সাবজেক্ট আনলে একটা আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হবে, যে পিপল ইলেক্ট হিম, ইলেক্টেড হিম চেয়ারম্যান, পিপল একটা ধরে নিতে হবে ভয়েসে। আচ্ছা, সেটা বোঝার বিষয় না, মূল কথা হচ্ছে ওয়াজটা কি ভয়েস করতে হেল্প করছে কিনা। এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, সেটা করতে হেল্প করছে, সেটাই আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো মূল কথা হইতেছে অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে হেল্প করে, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সামিউল, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আসো, খেয়াল করো যে অক্সিলারি ভার্ব 12টা, 12টা দেখো, বি, হ্যাভ, ডু, ক্যান, শ্যাল উইল, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এই 12টাকে বলা হয় অক্সিলারি ভার্ব। কিন্তু বি ভার্বে আবার আছে 8টা, হ্যাভ ভার্ব আছে 4টা, ডু ভার্ব আছে 4টা, ঠিক আছে? তাহলে ওগুলো অক্সিলারির মধ্যে পড়ে। এখন এইখানে এই পর্যন্ত জাস্ট খালি খেয়াল করো, অক্সিলারি ভার্ব 8টা, এই পর্যন্ত যেটা বলছে এটা লিখে নাও, আমি তোমাদেরকে আর একটা টোটকা দিতেছি, দেখো এই পর্যন্ত জাস্ট লিখে নাও। এগুলো অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে 12টা, ঠিক আছে? 12টা, এটা লিখে নাও। প্রাইমারি অক্সিলারি হচ্ছে 3টা। ও, নিচে আলোচনা করছে, আমার ওই সেটা দেখাই দেবে। প্রাইমারি অক্সিলারি দেখো 3টা, বি, ডু, হ্যাভ, এই 3টাকে বলা হয় কি? প্রাইমারি অক্সিলারি। বি, ডু, হ্যাভ কে বলা হয় কি? প্রাইমারি অক্সিলারি। বি, ডু, হ্যাভ কে বলা হয় প্রাইমারি অক্সিলারি। তো এই যে প্রাইমারি অক্সিলারি কয়টা আছে? প্রাইমারি অক্সিলারি আছে 14টা। দেখো, বি, ডু, হ্যাভ ভার্ব আছে, দেখো এগুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় হিসেবে ব্যবহার হতে পারে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কখন এই যে বি, ডু, হ্যাভ এর প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় হিসেবে ব্যবহার হতে পারে, এটা আলোচনা করবো। তার আগে দেখো, বি ভার্ব কয়টা? 8টা। এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। এই যে দেখো, হ্যাভ ভার্ব কয়টা? 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কয়টা? ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব। আর মডেল ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, মে, কুড, মে, মাইট, এগুলো মডেল। অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলো। এখন আমি যেটা বলছি যে বি, হ্যাভ এবং ডু ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে। আমি একটা উদাহরণ লিখি, ধরো আই অ্যাম গোয়িং, খেয়াল করো, আই অ্যাম গোয়িং আর আই অ্যাম এ স্টুডেন্ট, খেয়াল করো, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম গোয়িং এবং আই অ্যাম এ স্টুডেন্ট, খেয়াল করো তো, আই অ্যাম গোয়িং এবং আই অ্যাম এ স্টুডেন্ট। এইখানে খেয়াল করো তো, আই অ্যাম গোয়িং এবং আই অ্যাম এ স্টুডেন্ট, এইখানে 1 নম্বর উদাহরণটায় অ্যামটা কি করছে? মেইন ভার্বটাকে হেল্প করছে না? এই অ্যামটা কি মেইন ভার্বটাকে হেল্প করছে না? অক্সিলারি হিসাবে অ্যামটা ব্যবহার হয়েছে কিনা? এই অ্যামটা যদি কাটা দেয় তাহলে এটা কি কোনো বাক্য হলো? হলো না। অ্যামটা দেওয়ার ফলে এটা বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? আর 2 নম্বরে কি হয়েছে? আই অ্যাম এ স্টুডেন্ট, এই অ্যামটা দ্বারা কি একটা বাক্য তৈরি হয়েছে না? আই অ্যাম এ, এটা মেইন ভার্বের ভূমিকা পালন করছে না? একটাই মাত্র ভার্ব আছে, তো এটা মেইন ভার্ব। মূল কথা হইতেছে যখন অ্যাম বা বি ভার্ব গুলো হেল্প করবে মেইন ভার্বকে, তখন সেটা অক্সিলারি। আর যখন বি ভার্বেই মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন সেটা প্রিন্সিপাল। আর মনে রাখতে হবে যে অ্যাম এর পরে আর কখনো আর ভার্ব থাকে, যখন বি ভার্ব ভার্ব হবে তখন তারপরে আর মানে অন্য কোনো ভার্ব থাকবে না, তারপরে নাউন থাকতে পারে না, বা প্রোনাউন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? মূল কথা হইতেছে যখন ভার্ব হবে তারপরে আবার কোনো ভার্ব আসবে না, অন্য কিছু থাকতে পারে। এটা হইতেছে এটার একটা কনসেপ্ট।
আশা করছি যে এই কনসেপ্টটা বুঝতে পারছো। ঠিক আছে, রাকিব বলছে ক্লিয়ার, সাদিয়াকে ধন্যবাদ। তাহলে এই কনসেপ্টটা দেখো ক্লিয়ার কিনা বলো তো, যে সবাই লিখো তো যে অক্সিলারি ভার্বের ক্লিয়ার, অক্সিলারি ভার্ব ক্লিয়ার, অক্সিলারি ভার্ব ক্লিয়ার। সবাই একটু আমাকে কমেন্ট করো তো অক্সিলারি ভার্ব ক্লিয়ার, অক্সিলারি ভার্ব ক্লিয়ার, একটু আমাকে বলো তো অক্সিলারি ভার্ব ক্লিয়ার কিনা। কনসেপ্টটা না, খুব দ্রুত ক্লাবাইন দ্রুত কমেন্ট করবা, তাহলে আমি নেক্সট পড়াই দেব। অক্সিলারি ভার্ব ক্লিয়ার, রাকিব থ্যাংক ইউ। ওকে ভাইয়া, হেল্প করি যে এগুলো কিন্তু খুব কাজে লাগবে। এই ভার্ব যারা বুঝবে না তারা রিটেন পারবে না, তারা কোনো গ্রামার ভালো বোঝে না। বুঝো না, দেখো কোনটা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় বলো তো। 8 নাম্বার এমসিকিউটা কোনটা অক্সিলারি এবং প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয়? দেখো ক্যান মডাল অক্সিলারি, উড মডাল অক্সিলারি, মাইট মডাল অক্সিলারি। কোনো মডাল অক্সিলারি প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয় না। কোনগুলো হয়? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তাহলে বি ভার্বের মধ্যে কি অ্যাম আছে না? এই যে অ্যাম আছে না, তাইলে মনে রাখতে হবে যে অ্যামটাই হবে কারেক্ট উত্তর, অ্যাম হচ্ছে কারেক্ট উত্তর। এটা অক্সিলারি এবং প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ? অক্সিলারি ভার্ব ইংরেজিতে কয়টা? 12টা। অক্সিলারি ভার্ব ইংরেজিতে কয়টা? 12টা। তো এটা মাথায়, ইংরেজিতে প্রাইমারি অক্সিলারি কয়টা? প্রাইমারি অক্সিলারি আবার 14টা। প্রাইমারি অক্সিলারি কোনগুলোকে ধরা হয়? প্রাইমারি অক্সিলারি কোনগুলোকে ধরা হয়? এই যে এম, ই, জার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এখানে হলো 8টা, 8 3 11 আর 3 14টা। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি বি, হ্যাভ আর ডু ভার্বকে প্রাইমারি অক্সিলারি বলা হয়। ওকে, আশা করছি এই ধরনের প্রশ্ন আসবে না ভবিষ্যতে। এখন দেখো ট্রানজিটিভ ভার্ব, এটা খুব কঠিন কোনো কাহিনী নাই। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভে শুধু অবজেক্ট নিয়ে কাহিনী। যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যেই ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। এটা মাথায় থাকবে যে যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? সাউন্ড এখন কি ক্লিয়ার হচ্ছে কিনা রাকিব? এখন সাউন্ড ক্লিয়ার? একবার আর একবার বুঝিয়ে দেন। আচ্ছা, আমি ওটা বোঝাবো। সাউন্ড এখন ক্লিয়ার হচ্ছে কিনা সেটা বলো। সাউন্ড এখন ক্লিয়ার হচ্ছে কিনা এটা বলো। সাউন্ড এখন ক্লিয়ার কিনা এটা বলো। সাউন্ড ক্লিয়ার কিনা এটা বলো। প্রায় এইটা, এই কনসেপ্টটা বুঝাইতেছি, জাস্ট একটু ওয়েট করো, ফ্রেশ পেজ লাগবে। এই সাউন্ড ক্লিয়ার কিনা যা আর একবার যে বুঝাইছি, অক্সিলারি ভার্ব ক্লিয়ার। ওকে ওকে, ক্লিয়ার সাউন্ড, নাসরিন সুলতানা, ফাইমা। আচ্ছা, অক্সিলারি ভার্ব আরেকবার ক্লিয়ার করতে বলছে একজন। ঠিক আছে, ওয়েট ওয়েট, এই জায়গাটা খেয়াল করো, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করবা। আমি একটা উদাহরণ লিখবো, হি হ্যাজ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। খেয়াল করো জাস্ট। আর একটা উদাহরণ লিখবো, 2 নাম্বার দিতেছি এটা, হি হি ডু দা ডাজ দ্বারা ডিড দা ওয়ার্ক জাস্ট। আচ্ছা, হি ওটা বাদ দাও, ফিনিশড দা ওয়ার্ক জাস্ট। না, হু ডিড দা ওয়ার্ক না, এটা না করে যে দা, রহিম, রহিমও না, ইউ ডু দা ওয়ার্ক, আমি অন্য কিছু করতে যাচ্ছি। এইটার আর একটা উদাহরণ লিখতেছি যে হি হ্যাজ, আচ্ছা লাগবে না। আর একটা উদাহরণ এটা লিখবো যে আই অ্যাম এ স্টুডেন্ট। খেয়াল করো, আই অ্যাম এ স্টুডেন্ট, উদাহরণগুলো কাজে লাগবে। আই অ্যাম, আই অ্যাম টেকিং, আই অ্যাম টেকিং, জাস্ট এতটুকু খেয়াল করো। আমরা এই কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বুঝবো আশা করছি। আমরা জাস্ট একটু জাস্ট একটু মনোযোগ, জাস্ট একটু মনোযোগ। এই যে যারা অক্সিলারি ভার্বের কনসেপ্টটা ভালো বোঝো নাই, জাস্ট একটু মনোযোগ দিবা, জাস্ট একটু মনোযোগ। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। জাস্ট এইখানে একটু মনোযোগ দাও ভাই। এইখানে এখানে খেয়াল করো তো, 1 নম্বরে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এই হ্যাজটা যদি না থাকে তাহলে হি ডান দা ওয়ার্ক, এটা কি কোনো টেন্স হয়েছে? এটা কি কোনো টেন্স হয়েছে? কোনো বাক্য হয়েছে? হয় নাই, কারণ এটা যেহেতু টেন্স হবে না, কোনো বাক্যও হবে না, রাইট? এখন কথা হইতেছে, হ্যাজটা যখন দিলাম, হ্যাজটা দেয়াতে বোঝাচ্ছে না যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাজটা দেওয়ার পরে এটা কি হলো, যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই নাকি? হ্যাজটা দেয়াতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা বুঝলাম কিনা? তো হ্যাজটা দেওয়ার ফলেই কিন্তু এই যে ডু মানে ডানটাকে কাজে লাগলো। ঠিক আছে, মূল কথা হচ্ছে হ্যাজটা দেওয়ার ফলেই কিন্তু এই বাক্যটা পরিপূর্ণতা পাইলো। তো হ্যাজটা এই বাক্যে, হ্যাজের পরে ভি থ্রি হয় না, হ্যাজের পরে ভি থ্রি হয় না। তো মূল কথা হইতেছে কি, হ্যাজের পরে ভি থ্রিটা কেন হইলো? এই যে হ্যাজের ফলে হ্যাজটা হেল্প করলো না ওই ভাবটাকে। অক্সিলার করা মানে হেল্প করা, অক্সিলারি মানে হেল্পিং, যেটা সাহায্য করে। তো হেল্প করলো কিনা, এই কারণে এটা অক্সিলারি ভার্ব। আবার ওই হ্যাজটাই, ওই হ্যাজটাই যদি আমি যদি একটা আর একটা উদাহরণ লিখি যে
হি হ্যাজ এ পেন, এইখানে যদি আমি বলি যে হি হ্যাজ এ পেন, ওই হ্যাজটা আবার এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার হইলো। এই যে উপরের দেখো এক নাম্বারটা, এখন দেখো হি হ্যাজ এ পেনে কি করছে, হ্যাজ এর পরে কি ভি3 আছে? হি হ্যাজ এর পরে কি ভি3 আছে? হ্যাজ এর পরে যেহেতু ভি3 নাই, তাহলে এটা এখন হলো মেইন ভার্ব হিসেবে। মদ্দা কথা যেটা মনে রাখতে হবে যে হ্যাজের দেখো হ্যাজের পরে ভি3 যদি থাকে তাহলে সেটা হচ্ছে হ্যাজটা তখন হচ্ছে অক্সিলারি, আর হ্যাজের পরে যদি ভি3 না থাকে হ্যাজটা হবে মেইন ভার্ব। ঠিক আছে? আর এইখানে খেয়াল করো, এখানে 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 আর একটা উদাহরণ খেয়াল করো, এই যে 2 নম্বর অংশে এখানে আই এম এ স্টুডেন্ট, দেখো এম এর পরে কি এখানে আরো ভার্ব আছে? এম এর পরে কি দেখো তো এম এর পরে আরো কোনো ভার্ব আছে? যদি না থাকে তাহলে এমটা হবে মেইন ভার্ব। ঠিক আছে? এমটা হবে মেইন ভার্ব। আর এখানে দেখো আই এম টেকিং, এখানে এম এর পরে টেক আরো একটা ভার্ব আছে না? আরো একটা ভার্ব আছে না? তাহলে এমটা এখানে অক্সিলারি। ঠিক আছে? মূল কথা উপরেরটাও সেম, যে হ্যাজ এর পরে যদি আরো একটা ভার্ব থাকে তাহলে হ্যাজটা হচ্ছে অক্সিলারি, আর হ্যাজ এর পরে যদি ভার্ব না থাকে অন্য কিছু থাকে তাহলে হ্যাজটা হচ্ছে প্রিন্সিপাল। বুঝতে পারলে কি? এম এর পরে যদি আরো একটা ভার্ব থাকে তাহলে এমটা হইতেছে অক্সিলারি, আর এম এর পরে যদি ভার্ব না থাকে তাহলে এমটা হলো প্রিন্সিপাল। এই কথাটা এত কথার সহজ বাংলা, এতগুলো কথার সহজ কথা এতটুকু। বুঝতে পারলে কি? সবার কাছে কি এই কনসেপ্ট ক্লিয়ার কিনা দ্রুত জানাও, খুব দ্রুত জানাবা। চলো আমরা নেক্সট পড়াশোনা করব ট্রানজিটিভ ভার্ব, বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট। আচ্ছা এখানে এত কাহিনী নাই ভাই, এখানে জাস্ট এতটুকু মনে রাখবা যেই ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব। এত কিছু করার দরকার নেই, এত এত ফর্মালিটিস মেইনটেইনের কোনো দরকার নেই। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, যেই ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। এখন অবজেক্টটা কেমনে খুঁজে বের করবো, এখন এটা পড়াশোনা করাই। অবজেক্টটা খুঁজে পাবো কেমনে? অবজেক্ট খুঁজে পাওয়ার সিস্টেম আছে। অবজেক্ট কেমনে খুঁজে পাবো? চলো অবজেক্ট খুঁজে খুঁজে পাওয়ার সিস্টেম খেয়াল করো। প্রথমে একটা ভার্ব চিহ্নিত করতে হবে। দেখো ধরো রহিম রহিম হেল্পস দা পুয়ার। খেয়াল করো আমরা প্রথমে একটা বাক্য লিখলাম, অবজেক্ট যে খুঁজে পাবো সেটার প্রথমে একটা বাক্য লিখলাম, জাস্ট ভার্ব চিহ্নিত করব। প্রথমে কি করব, অবজেক্ট খুঁজে পাইতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ভার্ব চিহ্নিত করে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কি করব, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। খেয়াল করো তো, প্রথমে হেল্প মানে কি, সাহায্য করে, রাইট? তাহলে প্রশ্ন করো তো কাকে সাহায্য করে, তাহলে দা পুয়ার, গরিবকে সাহায্য করে। কাকে সাহায্য করে, দা পুয়ার, গরিবকে সাহায্য করে। কাকে সাহায্য করে, দা পুয়ার, গরিবকে সাহায্য করে। খেয়াল করো কিন্তু কাকে সাহায্য করে, গরিবকে সাহায্য করে। এই যে কাকে সাহায্য করে, গরিবকে সাহায্য করে, কাকে সাহায্য করে, গরিবকে, তাহলে এই গরিবকেটা এইটা হইতেছে অবজেক্ট। ঠিক আছে? আর একটা উদাহরণ লিখি, আর একটা উদাহরণ লিখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। হি হি গিফট হি গিফট মি বা হি গিভস গিভস মি এ পেন। খেয়াল করো এখানে দুইটা নিয়মে দুইটা কনসেপ্টে এইখানে ক্লিয়ার হবে, জাস্ট দুইটা কনসেপ্টে এখানে ক্লিয়ার হবে। জাস্ট এখানে বোঝার চেষ্টা করো, জাস্ট একটু বোঝার চেষ্টা করলে দুইটা কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। জাস্ট একটু খেয়াল করো, হি গিভস মি এ পেন। দেখো হি গিভস মি এ পেনে এখানে খেয়াল করো, এই উদাহরণটা আরো বেশি তোমাদেরকে স্বচ্ছ ধারণা দিবে। হি গিভস মি এ পেন, এই উদাহরণটা খেয়াল করো জাস্ট একটু। এখানে খেয়াল করো তো, প্রথমে আমরা নিয়ম অনুযায়ী কি অবজেক্ট পাইতে গেলে ভার্ব চিহ্নিত করতে হবে, করলাম। গিভ মানে কি, দেওয়া। এখন দেখো আমরা কি বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা। এখন দেখো তো কাকে দেয়, তাহলে আমাকে। এই মিটা হইতেছে একটা অবজেক্ট। কি দেয়, একটা কলম দেয়, এইটা একটা অবজেক্ট। মনে থাকবে, এই যে একটা কলম দেয়, কি দেয়, একটা কলম দেয়। এই যে তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট। অবজেক্ট ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করো ভাই, অবজেক্ট ক্লিয়ার কিনা। যে কমেন্টে লিখো যে অবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার। আর ট্রানজিটিভ ভার্বটা কি, যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেই ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। সে কি, দেখো এই যে হি টুক শেল্টার, শেল্টার মানে আশ্রয় নিয়েছে, আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। তাহলে কে শেল্টার নেয়, দেখো দেখে যে যে দেখো সে কি নিয়েছিল, কি নিয়েছিল, শেল্টার নিয়েছিল। তাহলে শেল্টারটা কি একটা অবজেক্ট না? তো এটার অবজেক্ট আছে কি না? অবজেক্ট যখন থাকবে সেটা কি হবে, সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই টুক ভার্বটাকে বলতে হবে এখানে ট্রানজিটিভ ভার্ব। এখানে হেয়ার টুক ইজ এ ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তো যেটার অবজেক্ট থাকবে, সহজ কথা, যেটার অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ। ওকে? ওইখানে একটা সিস্টেম শিখে, যে সকল ভার্বের পরে ইট বসানো যায় টাই ট্রানজিটিভ। এখন যে হি টুক ইট, এখানে শেল্টারের পরিবর্তে ইট বসানো যায় কিনা, হি টুক ইট বসানো যায় কিন্তু, তাহলে এটা ট্রানজিটিভ। বুঝতে পারলা? এটা একটা টেকনিক। বাট সহজ বাংলা, এটার থেকে সহজ বিষয় আমি যেটা পড়ালাম সেইটা।
আমি যেটা পড়ালাম এইটা যদি মাথায় থাকে, মানে আমি যেটা পড়ালাম এই নিয়মটা যদি মাথায় থাকে, এই নিয়মটা যদি মাথায় থাকে, তাহলে কোনো কোনো চুরি বাটপারি কিচ্ছু করতে হবে না। অবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার। থ্যাংক ইউ সিরাজম মনিরা, অবজেক্ট রাখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার নেক্সট, তাহলে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবো। দেখো দা বয় রিডস এ বুক, দেখো বালক কি পড়ে, একটা বই পড়ে, তাহলে এটার অবজেক্ট আছে, তাহলে এই যে রিডসটাই হবে কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে হি রাইটস এ লেটার, দেখো কি লিখে, একটা চিঠি লিখে, কি লিখে, একটা চিঠি লিখে, অবজেক্ট আছে, তাহলে এটা হবে ট্রানজিটিভ। মাদার লাভস মি, মাদার কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, অবজেক্ট আছে, তাহলে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তো অবজেক্ট থাকলে এখন কথা হচ্ছে আমি যদি এইখানে লেটারটা মুছে দেই, হি রাইটস লিখি, এটা হবে ইনট্রানজিটিভ। মূল কথা এখানে অবজেক্ট নাই, যদি না থাকে সেটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, অবজেক্ট দিলে ট্রানজিটিভ, না দিলে ইনট্রানজিটিভ। তো অবজেক্ট দেয়াটা আগে বুঝতে হবে, তাহলে না দেওয়াটা এমনি বুঝবে তুমি। দেয়াটা আগে বুঝতে হবে, না দেওয়াটা হ্যাঁ আমারটাই ইজি, হ্যাঁ আমারটাই ওটা বাংলা দিয়ে পড়ানো হয়। আর ইনট্রানজিটিভ ভার্বে খেয়াল করো কি, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্ব অবজেক্টের প্রয়োজন হয় না। মূল কথা হচ্ছে অবজেক্ট না দিলেই সেটা ইনট্রানজিটিভ, অবজেক্টটা না থাকলে ইন্ট্রানজিটিভ। তো বাক্যে ভার্বের পরে কোনো ওয়ার্ড না থাকলে বা অ্যাডভার্ব থাকলে বা শুধু প্রিপোজিশন থাকলে ভার্বটা অবশ্যই সহজ কথা। আচ্ছা, এত কিছু করার কোনো দরকার নেই, হেয়ার দেয়ার বসে এগুলো কিচ্ছু বোঝার দরকার নেই। এখন এখানে খেয়াল করো ফায়ার বার্নস, এরপরে কি কিছু আছে? ফায়ার বার্নস মানে আগুন পড়ে। এখন কাকে পড়ে, কি পড়ে বলা আছে? এটা কাকে পড়ে কি পড়ে বলা আছে? আগুন কাকে পড়ে কি পড়ে বলা আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি উত্তর পাওয়া যায়? যদি পাওয়া না যায় তাহলে অবজেক্ট নাই, সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। এখন খেয়াল করো তো, এই যে 16 নাম্বারটা খেয়াল করো, 16 নাম্বারটা খেয়াল করো, ট্রানজিটিভের নিয়ম বুঝছো কিনা, যদি না বুঝো কমেন্ট করো। শি স্লিপস, দেখো তো সে ঘুমায়, এখন কি ঘুমায় বা কাকে ঘুমায় বলা আছে? বলা যদি না থাকে সেটা ইন্ট্রানজিটিভ। সবগুলো যে রিভার ফ্লোস, মানে মানে নদী বয়, এখন কি বয়, কাকে বয় বলা আছে? কাকে বয় বলা আছে কি? অবজেক্টের জায়গাটা ফাঁকা ভাই, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো হুইচ অন ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব, এইখানে কিন্তু একটা ধান্দা আছে। এই যে নিচে খেয়াল করবো, লাই রাইজ সিট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা মুখস্থ, এটা বিসিএস ক্যাডারও মুখস্থ করবে, তোমরা মুখস্থ করবা। লাই রাইজ সিট এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, লে রেজ সেট এগুলো আবার ট্রানজিটিভ ভার্ব। এমন কথা হচ্ছে এইটা, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। একটা যে লাই রাইজ সিট, এই তিনটা বাদে এই ধরনের বাকি সব ট্রানজিটিভ। তাহলে এই তিনটা লাই রাইজ সিট ইন্ট্রানজিটিভ ভার্ব, লাই রাইজ সিট, লাই রাইজ সিট ইন্ট্রানজিটিভ, লাই রাইজ সিট ইন্ট্রানজিটিভ ভার্ব, লাই রাইজ সিট ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, লাই রাইজ সিট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে, মাথায় রাখতে হবে। বুঝতে, আচ্ছা কোনো ঝামেলা হয়েছে কি, কোথাও কোনো ঝামেলা বুঝতে সমস্যা হয়েছে? কোথাও সমস্যা হলে বলবা। নেক্সট আসো, দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি। এখন ডোরটা কি খোলে, কাকে খোলে, উত্তর আসে। যেহেতু কি বা কাকে দ্বারা উত্তর আসে না, তাহলে অটোমেটিক্যালি শব্দটা অবজেক্ট না, যেহেতু অবজেক্ট নাই, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে ওপেনটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ, এইখানে ইন্ট্রানজিটিভ। তোমাকে সেন্টেন্স দিয়ে বলবে, শুধু সেন্টেন্স দিয়ে বলবে, কিন্তু সেন্টেন্স দিয়ে বলবে, আর সেন্টেন্স দিয়ে যখন না বলবে তখন এগুলো মুখস্থ পারবে। লাই রাইজ সিট, লাই রাইজ সিট, লাই রাইজ সিট, লাই রাইজ সিট, লাই রাইজ সিট এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর লে রেজ সেট, লে রেজ সেট হচ্ছে ট্রানজিটিভ, লে রেজ সেট হচ্ছে ট্রানজিটিভ। এটা মুখস্থ করে বলা, লাই রেজ সিট ইন্ট্রানজিটিভ, লে রেজ সেট ট্রানজিটিভ। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা জাস্ট। ওকে ওকে, এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইনকমপ্লিট ভার্ব। যে কোন সব, দেখো হুইচ ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব শুধু একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব শুধু সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে, তাই তাকে কমপ্লিট ভার্ব। এখানে একটু ভুল করছে। এবং অন্যভাবগুলো দেখবা কমপ্লিমেন্ট ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, ও ঠিক আছে, যে ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো যে শুধু একা নিজের অর্থটা প্রকাশ করতে পারে, তাই তাদেরকে মানে ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো, যে ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো শুধু একা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে, তাই তারা কমপ্লিট ভার্ব। এবং এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং, মানে নিম্নলিখিত কোনটা ইনকমপ্লিট ভার্ব নয়। তাহলে কোনটা ইনকমপ্লিট ভার্ব নয়? ইন্ট্রানজিটিভ ভার্বটাই, কারণ এটা তো কমপ্লিট ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বটা কমপ্লিট ভার্ব, তাহলে বাকিগুলো ইনকমপ্লিট। আর অন্য ভার্বগুলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেই কারণে এটা ইনকমপ্লিট। আচ্ছা, এটার সহজ বাংলা আমি বোঝাচ্ছি। ধরো আমি বলছি যে আই ইট, আই ইট, এখন আমি খাই, আমি কি খাই একটা প্রশ্ন থেকে যায় না? আমি কি খাই একটা প্রশ্ন থেকে যায় না? আরিশা আফরোজ, ঠিক আছে, আমি কি খাই একটা প্রশ্ন থেকে যায় না? যখন আমি বলতেছি যে আমি ভাত খাই, তাহলে তখন কিন্তু পরিপূর্ণ হয়। তো যেহেতু ওই যে অবজেক্ট না দিলে ওইটা পূর্ণ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, এই কারণে ইনকমপ্লিট ভার্ব বলা হয়। মানে যে ভার্বগুলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট ছাড়া
যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটাই ইনকমপ্লিট। ঠিক আছে? এখন উপরে যে এটা নিয়ম পড়লে না, ফায়ার বার্নস, আগুন পড়ে, আগুন পড়ে, ঠিক আছে, আর কিছু না বললেও কিন্তু মানে সুন্দর আছে, শ্রুতিমধুর, সে ঘুমায়, শ্রুতিমধুর, কিন্তু কি ঘুমায়, কাকে ঘুমায় বলতে হয় না, দরকার নাই। ঠিক আছে, যে নদী প্রবাহমান বা নদী বয়ে চলে, তো এটা কিন্তু এটা কিন্তু মানে খুবই কমপ্লিট একটা আইডিয়া দিতেছে। এটা বোঝো, কিন্তু বাংলাটা বোঝো। ঠিক আছে? সো এইরকম এই যে দরজা খুলে যায়, এখন কি খুলে কাকে খুলে বলতে হচ্ছে না, এমনিতেই কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো নরমালি মানে পরিপূর্ণ অর্থ দেয়, এই কারণে এটাকে কমপ্লিট ভার্ব বলে। আর যেটা বাকিগুলোকে ইনকম, মূল কথা হচ্ছে ইন্ট্রানজিটিভ বাদে ভাই সবগুলো কি ইনকমপ্লিট ভার্ব। ওকে, এবার এটা কনসেপ্ট বুঝো, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের কনসেপ্ট আমি তোমাদেরকে খুব সুন্দর, সাউন্ডের আবার প্রবলেম হয়েছে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম হচ্ছে, এটা কি সবার কাছে? সাউন্ডের যে সমস্যাটা হচ্ছে, এটা কি সবার কাছে? একটু জাস্ট একটু জাস্ট সময় লাগবে। দেখো এখন দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে। শোনো, তোমরা মিসগাইড করবে না আমারে ভাই, মিসগাইড করলে অনেক সমস্যা। এই যে আমি সাউন্ড ঠিক করতে যে এমন একটা বাটনে ক্লিক করছে, ল্যাপটপ অফ হয়ে গেছে। ঠিক আছে? সো মিসগাইড করা যাবে না আমারে, আমারে মিসগাইড করলে তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবা যে তুমি একটু নেটওয়ার্কে তোমার সমস্যা হচ্ছে কিনা, তুমি কমেন্ট করবা যে স্যার, অন্যদের বলবা যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা। আমাকে মিসগাইড করলে আসলে তোমাদেরই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? মিসগাইড করলে আমি ওই সময়টা তোমাদের দিতে পারি না আসলে। ওকে, সো নেক্সটে মিসগাইড করবে না, আই হোপ। হ্যাঁ, মিসগাইড করলে সেটা ভালো হবে না, তোমাদেরই আসলে ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। সো এটা করবা না, হ্যাঁ? ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার পড়বো। আমরা আবার পড়বো। ওকে, ঠিক আছে, এখন সব ঠিকঠাক, আই হোপ যে এখন ঠিকঠাক সব। ওকে, ঠিক আছে। তো এখন ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের একটা কমন কনসেপ্ট বুঝো। ডাইরেক্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, দেখো যে বাক্যে ভার্বের একটি মাত্র অবজেক্ট, ব্যক্তি বা বস্তু থাকলে তাকে ডাইরেক্ট বলে। মূল কথা হইতেছে, যখন একটাই অবজেক্ট থাকবে তাহলে ওটা নিয়ে কোনো ঝামেলা নাই। ধরো হি লাইকস মি, তো এখানে অবজেক্ট কয়টা? একটা, তাহলে ওইটাই ডাইরেক্ট অবজেক্ট। বুঝো, কিন্তু ঝামেলা কিন্তু সৃষ্টি হবে অন্য জায়গায়। আগে জাস্ট এতটুকু বোঝো যে যখন বাক্যে অবজেক্ট থাকবে একটা, তাহলে ওটাই ডাইরেক্ট অবজেক্ট। আর যখন দুইটা অবজেক্ট থাকবে, তখন ইনডাইরেক্টের কথাটা আসবে। ঠিক আছে? যখন দুইটা অবজেক্ট থাকবে, হ্যাঁ, যে যখন দুইটা অবজেক্ট থাকবে, তখন কিন্তু ইনডাইরেক্টের কথাটা আসবে। খেয়াল করো যে বাক্যে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক যে প্রশ্ন আসে বাক্যে ভার্ব, এটা ভয়েসে খুব কাজে লাগবে, এই কনসেপ্টটা ভয়েসে খুব কাজে লাগবে। বাক্যে ভার্বের দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে কি বলা হয়? ওআই, মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মানে। আর বস্তুবাচক অবজেক্টটাকে বলা হয় কি? ডাইরেক্ট অবজেক্ট। মূল কথা হচ্ছে, যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে যেটা ব্যক্তি, ঠিক আছে, সেইটা হইতেছে ইনডাইরেক্ট। বোঝো, কিন্তু এটা কিন্তু ঝামেলা করে, যে যেটা ব্যক্তিবাচক, অবজেক্ট যখন দুইটা থাকবে, যখন যেটা ব্যক্তি সেটা ইনডাইরেক্ট, আর যেটা বস্তু সেটা হইতেছে তখন ডাইরেক্ট। ঠিক আছে? বোঝো, কিন্তু এটা 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 কিন্তু শোনো, আমাদের কথা হচ্ছে ক্লাস কিন্তু মানে শত ক্লাস লাগলেও কোনো সমস্যা নেই, আমাদের কথা হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমাদের কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমি পড়ালাম 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 পড়ালাম, কনসেপ্ট কোনো ক্লিয়ার হইলো না, তাহলে ক্লাস নিয়ে কি লাভ? কনসেপ্ট ক্লিয়ার হইলো না। এই যে ইনডাইরেক্ট হইতেছে ব্যক্তি, ইনডাইরেক্ট হইতেছে ব্যক্তি। ঠিক আছে? বোঝো, কিন্তু ইনডাইরেক্ট, সরি, এটা জুম ইয়া হয়ে গেছে, ইনডাইরেক্ট হইতেছে ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে? ইনডাইরেক্ট হইতেছে ব্যক্তির ক্ষেত্রে, আর ডাইরেক্ট হইতেছে বস্তুর ক্ষেত্রে। ওকে, ডাইরেক্ট হইতেছে কি? বস্তুর ক্ষেত্রে। বস্তু হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট হচ্ছে বস্তুর ক্ষেত্রে।
ডাইরেক্ট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ডাইরেক্ট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ডাইরেক্ট হচ্ছে বস্তু। এই বিষয়টা কিন্তু বোঝো, এইটা কিন্তু জাস্ট মাথায় রাখবা। ইনডাইরেক্টটা হইতেছে কি ব্যক্তি, আর ডাইরেক্টটা হইতেছে বস্তু। এতটুকু খেয়াল রাখলে হবে। ব্যক্তি আর বস্তু এইটুকু। এইটা হচ্ছে ডাইরেক্টটা হইতেছে বস্তু, আর ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তি। এইটা কিন্তু মাথায় রাখবা। এখন আসো পড়াশোনায় আসো। ব্যক্তি বস্তু কেমনে বুঝবো? এমনি বুঝবা তোমরা, এমনিও বুঝে যাবে। দেখো, শি গেভ মি এ বুক, এখানে খেয়াল করো তো, মিটা কি ব্যক্তি না? আর এ বুকটা বস্তু না? বোঝো কিন্তু, এত এত পেঁচানোর কিছু নাই। যে ব্যক্তি, এই যে ব্যক্তি ডাইরেক্ট হইলে কিন্তু বললা রে ভাই, ব্যক্তি কেমন ডাইরেক্ট হবে? ব্যক্তি, এই কারণেই তো আমি এতক্ষণ থেকে, ব্যক্তিটা হবে ইনডাইরেক্ট, এখানে উল্টাটা। তোমরা সবাই মনে করো যে ব্যক্তিটা ডাইরেক্ট, না, ব্যক্তি হবে ইনডাইরেক্ট, ব্যক্তি হলে ইনডাইরেক্ট ভাই, আর বস্তু হলে ডাইরেক্ট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হি গেভ মি এ বুক, তাহলে মিটা হইতেছে ইনডাইরেক্ট, আইডি, ঠিক আছে? আর এ বুকটা হইতেছে ডাইরেক্ট। এটা বুঝতে, এই যে ও আই মানে হচ্ছে ইনডাইরেক্ট, আর এই যে ওডি মানে হচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই যে এখন যে হোয়াট ডিড ইউ টেল হার, এখন এখানে খেয়াল করা যে হোয়াট ডিড ইউ টেল হার, হার যেহেতু আছে এখানে, এই হারটা হইতেছে ডাইরেক্ট অবজেক্ট, তাহলে হটটা হইতেছে কি? ও সরি, ও হোয়াট ডিড ইউ টেল হার, হারটা তো, হারটা হারটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, হারটা হইতেছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর হটটা হইতেছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? মূল কথা হইতেছে, এত জটিল কখনো হবে না। জাস্ট এতটুকু মনে রাখবা, যেটা বস্তু সেটা ডাইরেক্ট, আর যেটা ব্যক্তি সেটা ইনডাইরেক্ট। এতটুকু মনে রাখলে হবে, আর কখনো ঝামেলা হবে না। আহ ওকে, এত লেট হলো কেন? আমি লেট করে আসলাম? ব্যাপারটা খুব একটা অদ্ভুত না? গালিব বিন আদেল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরিশা আফরোজ খুব চমৎকার উত্তর দিয়েছে যে তুমি লেট করে আসছো দেখি লেট হয়েছে। ইউজ ইনডাইরেক্ট এন্ড ডাইরেক্ট অবজেক্ট। দেখো, ইনডাইরেক্ট দেখো, এখানে বলছে যে হি প্রেজেন্টেড হার উইথ এ রোজ, হি প্রোভাইডেড মি উইথ এ ফ্যান। যে এক্ষেত্রে মাঝে কোনো প্রিপোজিশন, ইনডাইরেক্ট অবজেক্টটি ডাইরেক্ট হওয়ার পূর্বে। আচ্ছা, এখানে খেয়াল করো, হি গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট। এখানে খেয়াল করো, হি গিভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, সে ক্লাসে এ টাফ অ্যাসাইনমেন্টে, এ টাফ অ্যাসাইনমেন্টটা কি বস্তু না? তাহলে এটা হইলো ডাইরেক্ট, যেটা বস্তু এটা হইতেছে ডাইরেক্ট অবজেক্ট, আর দ্য ক্লাসটা হইতেছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে ভাই। আর ডাইরেক্ট অবজেক্ট আগে বসলে ইনডাইরেক্ট অবজেক্টের পরে টু বা ফর বসে, এটা কিন্তু মাথায় রাখবা। ধরো, তুমি যদি দ্য ক্লাসটাকে দেখো, ও সরি সরি, আমি ভুল করছি, এখানে একটা ভুল করছি। ওয়েট, এখানে আমি একটা ভুল করেছি। ওয়েট, একটু একটু ওয়েট। এখানে হি গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট। এখন খেয়াল করো, এই দ্য ক্লাস মিন্স কিন্তু তোমরা অনেকেই বুঝবা হি গিভ দ্য ক্লাস না বলে হি গিভ দ্য স্টুডেন্টস বলো। দেখো, হি গিভ দ্য স্টুডেন্টস বলো, তাইলে কিন্তু বুঝবা ক্লাস মিন্স হচ্ছে স্টুডেন্ট, যে ক্লাসটাকে স্টুডেন্টদেরকেই সে দিয়েছে একটা টাফ অ্যাসাইনমেন্ট। এটা কিন্তু একটু বোঝো, স্টুডেন্টদেরকেই টাফ অ্যাসাইনমেন্টটা দিয়েছে। আচ্ছা, আর স্টুডেন্টদেরকে একটা টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটা কিন্তু বোঝো। কিন্তু হি গেভ দ্য ক্লাস, তো স্টুডেন্টটা কি? এটা ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তি থাকলে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই টাফ অ্যাসাইনমেন্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন কথা হইতেছে, তোমার যদি মনে হয় যে আমি ডাইরেক্ট অবজেক্টটা বলছে কি, যে ডাইরেক্ট অবজেক্ট আগে বসলে, ডাইরেক্ট অবজেক্ট যদি আগে বসে আর ইনডাইরেক্ট যদি পরে বসে, মূল কথা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আগে বসাইতে চাও, আর বস্তুবাচকটা যদি পরে বসাইতে চাও, তাহলে ব্যক্তিবাচক যে এই যে আগে বসালা না, আর বস্তুবাচকটা কি পরে সরি, যদি বস্তুবাচকটাকে আগে বসাতে চাও আর ব্যক্তিবাচকটাকে পরে বসাও, তাহলে ওই ব্যক্তিটাকে টু। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বসাই দিতেছি। এই দেখো, 24 নাম্বার খেয়াল করো। 24 না, 24-এর সবগুলোই একই স্টাইলের। আচ্ছা, খেয়াল করো জাস্ট এইখানে দেখো, প্রিপোজিশন বসাই দিছে। এই যে 26 নাম্বার, দ্য প্রফেসর গেভ। দেখো, এখানে এখানে খেয়াল করো, দ্য প্রফেসর গেভ প্রথমে কি করছে? বস্তুবাচক, দ্য ক্লাস মানে কিন্তু এখানে স্টুডেন্ট, তাইলে ব্যক্তিবাচকটাকে আগে বসিয়েছে, এই কারণে তার সামনে টু দিছে। আর এ টাফ অ্যাসাইনমেন্টটা, আচ্ছা, আমি এটা যদি তোমাদেরকে আমি আরো লিখে পড়াই, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? এখানে খুব কনসেপ্টটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমি একটা উদাহরণ দিতেছি। ধরো, হি গিভস মি এ পেন। এই উদাহরণটা খেয়াল করো, এইখানে জাস্ট একটা খেয়াল করো, যদি এখানে গিভস এর পরে সরাসরি ব্যক্তিবাচক বসছে না, এটাকে যদি আমি এইভাবে লিখি যে হি গিভস এ পেন টু মি, এইভাবে, এখন এইভাবে কেন লিখবো?
কারণ মনে হইতেই পারে যে আমি এইভাবে লিখবো। 1 নম্বরটা খেয়াল করো, যদি দেখো এই যে ভার্বের ইমিডিয়েট পরেই ব্যক্তিবাচকটা বসছে না, যদি এইভাবে বসাও প্রথম ব্যক্তিবাচক যে ভার্ব ব্যক্তিবাচক বস্তুবাচক, তাহলে কোনো ঝামেলা নাই, কিছুই করতে হবে না। কিন্তু দেখো তো গিভস এর পরে এখানে বস্তুবাচকটা আগে বসাইতে হয়েছে না, এই পেনটাকে আগে বসাইতে হয়েছে না। তো যদি বস্তুবাচকটা আগে বসাইতে হয়, তাহলে ব্যক্তিবাচকের সামনে টু দিতে হবে। এটা জাস্ট বুঝো, বইয়ে আসলে কি অনেক হিজিবিজি লেখা থাকে, অত মন মতো উদাহরণ থাকে না, বোঝানোটা ডিফিকাল্ট ভাই। দেখো এই যে মিটা দেখো, ব্যক্তিটাকে যখন পরে নিয়ে যাবা, বস্তুটাকে আগে নিয়ে আসবা, তাহলে ব্যক্তির সামনে টু বা ফর দিতে হয়, এটা বুঝতে পারলা? ব্যক্তির সামনে টু বা ফর দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এইবার কি বুঝতে পারছো কিনা সেটা বলো, এইবার কি বুঝতে, আমার উদাহরণটা বুঝতে পারছো? এগুলো ভাই, এগুলোই আর কি বুঝায়। আচ্ছা, এখানে কিছু কথা বলছে, দেখো টু বা কিন্তু জন্য বোঝালে ফর দিবা, আর যদি যে অবজেক্ট জন্য বোঝালে ফর, আদারওয়াইজ এখানে টু। আর এখানে কি বলছে যে প্রেজেন্ট উপহার, ইন্টারেস্ট বা ইনভেস্ট, ট্রাস্ট দায়িত্ব দেওয়া, আর প্রোভাইড বা সাপ্লাই মানে যোগান দেওয়া, এগুলোর সাথে উইথ বসে। প্রেজেন্ট, ইন্টারেস্ট, ইনভেস্ট, ট্রাস্ট, প্রোভাইড, সাপ্লাই এর সাথে উইথ বসে, টু না বসে উইথ বসবে। বুঝতে পারলা কি এটা? এটা কি বুঝতে পারলা? এই যে এখানে খেয়াল করো 24 নম্বরটা দেখো, আমি কি বলছিলাম, 24 নম্বরটা খেয়াল করো, 24 উত্তর হয়েছে কি ডি, আই প্রেজেন্টেড হার। এখানে খেয়াল করো যে এই যে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লোয়ার। এখন দেখো তোমাকে যে বস্তুবাচকটার সাথে উইথ বসাইতে হবে, জাস্ট এতটুকু মাথায় রাখবা, বস্তুবাচকটার সাথে উইথ বসাতে হবে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। বস্তুবাচক এরকম যদি থাকে যে একটা ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, এবং ভার প্রেজেন্ট, ইন্টারেস্ট, ইনভেস্ট, ট্রাস্ট, প্রোভাইড, সাপ্লাই, এই কয়েকটা থাকে, তাহলে তোমার বস্তুবাচকের সাথে জাস্ট উইথ বসাইতে হবে। ক্লিয়ার? এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আশা করছি যে এটা বুঝতে পারছো তোমরা। এই 27 নম্বর প্রশ্ন, যে রাহাত গেভ, এখন এ বুক পরে আছে, তাহলে তাহলে রাহাত গেভ হিজ ফ্রেন্ড, সরাসরি বসাবা। বাট যদি আমি হিজ ফ্রেন্ডটা আগে না দিতাম, এ বুকটা আগে দিতাম, তাহলে টু হিজ ফ্রেন্ড হইতো। বুঝলা কি? এখানে বেশি পেঁচানো যাবে না, সবার কাছে ঝামেলা হয়ে যাবে, আর বেশি কোনো কথাই বলা যাবে না এখানে। ওকে, এবার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে ধারণা আসো। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট, দেখো ভার্বের পর অবজেক্ট, দেখো ভার্বের পরবর্তী অবজেক্ট বা নাউন সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে একে আবার পরিপূরক হয়, তবে ভার্ব এবং অবজেক্ট পরবর্তী। আচ্ছা, এত কিছু কিচ্ছু দরকার নেই, আমি একটা উদাহরণ দিব, জাস্ট এই উদাহরণ দিলেই কমপ্লিমেন্ট একবারে ক্লিয়ার। জাস্ট আমি একটা উদাহরণ দেবো, এইগুলো দেখলে ভাই মাথা ঘুরে যায়। আসলে আমি মাস্টার বই পড়ি, বাট কিন্তু কথা হইতেছে এত এইভাবে করে পড়ি না, ঠিক আছে? মানে টিচার ছাড়া বইটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় স্টুডেন্টের বোঝা, মানে খুব বিগিনিং লেভেলের স্টুডেন্ট বুঝতে পারবে না। দেখো রহিম ইজ এ টিচার, খেয়াল করবা জাস্ট। আর একটা উদাহরণ দিব, যে আই নো রহিম, খেয়াল করো কিন্তু উদাহরণ 1 এবং উদাহরণ 2, 1 নম্বর এবং 2 নম্বর, দুইটা উদাহরণ জাস্ট খেয়াল করো। 1 নম্বর এবং 2 নম্বর উদাহরণ দুইটা খেয়াল করো। রহিম ইজ এ টিচার আর আই নো রহিম, উদাহরণ দুইটা খেয়াল করো। রহিম ইজ এ টিচার আর আই নো রহিম। এখানে খেয়াল করো তো, রহিমও যা টিচারও তা না, সাবজেক্টটা যা, অবজেক্ট স্থানীয় শব্দটাই কিন্তু তা, এটা কিন্তু অবজেক্ট স্থানীয় শব্দ, অবজেক্ট স্থানীয় শব্দ, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, রহিমও যা, অবজেক্ট স্থানীয় শব্দটাও তা, রহিমও যা, অবজেক্ট স্থানীয় শব্দটাই তা, একই ব্যক্তি কিন্তু, রহিমও যা টিচারও কিন্তু সে, রহিমই কিন্তু টিচার। তো সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে এই অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। দেখো আবার বলছি, যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর এখানে খেয়াল করতো, আই নো রহিম, এখানে আই মানে হচ্ছে আমি, আর রহিম মানে হইতেছে রহিমকে। আচ্ছা খেয়াল করতো, রহিম আর আমি কি এক? সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা কি এক? সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা কি এক? 2 নাম্বারটাই আলাদা। তাহলে এইখানে রহিমটা হইলো অবজেক্ট, আর উপরেরটা হইতেছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে টিচারটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এইটাই হইতেছে এইখানের পড়াশোনা। বুঝতে পারলে কি? এইটাই হইতেছে এইখানে পড়াশোনা। চলো, এইটাই হইতেছে এখানে পড়াশোনা। এখানে এত কিছু কথা বলছে, দেখো আমি জাস্ট এক্সাম্পল গুলো, হি হেল্প হিম, দেখো হি এবং মি কিন্তু আলাদা, যেমন আই লাভ ইউ বলছে, যে আই আলাদা ব্যক্তি, ইউ আলাদা ব্যক্তি। দেখো হি আলাদা ব্যক্তি, মি আলাদা ব্যক্তি, তাই না?
তো হি এবং মি আলাদা ব্যক্তি হলে তাহলে মিটা তখন অবজেক্টের কাজ হবে, হিটা সাবজেক্ট মিটা অবজেক্ট। বাট এইখানে খেয়াল করো তো, হি ইজ এ ফুল, সে হয় একজন বোকা, তো হি হি মানে সে কিন্তু বোকা, হিও যা ফুলও তাই, রাইট? হিও যা ফুলও তা। এখন হিটা আর ফুলটা কি একই না? এই হিটা এখানে হি এর হিটা সাবজেক্ট, আর এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হলো এ ফুল, ঠিক আছে? এখানে খেয়াল করো হানি টেস্ট সুইট, এখানে খেয়াল করো তো হানিও যা সুইটও তাই না, হানিও যা সুইটও তাই না, খেয়াল করো তো হানিও যা সুইটও তাই না, দেখো হানিটাই কিন্তু মধুটাই মিষ্টি। তো দেখো এইখানে খেয়াল করো তো এই হানি একই ব্যক্তি না, মানে একই ব্যক্তি বা একই বস্তু না, তাহলে একই যদি হয় তাহলে হানিটার এই যে কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, এইটাই হি ওয়াজ কল্ড এ ফুল, এখানে হি ওয়াজ এ ফুলও কিন্তু তাই, তাহলে এই যে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ ক্যাপ্টেন ওটা, তাহলে এইটা হইতেছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এটা কি বুঝতে পারলা সবাই? এটা বুঝতে পারলা কিনা সবাই আমাকে বলো, এটা বুঝতে পারলা কিনা? অবজেক্ট কমপ্লিমেন্টের কনসেপ্টটা বুঝতে পারলা কিনা একটু বলো। তাইলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করতে দেই, 28 নাম্বার। ও এখানে একটু পড়াশোনা আছে, পড়াশোনাটা কি জানো? পড়াশোনাটা পড়াশোনাটা হচ্ছে কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে এখানে একটা পড়াশোনা আছে, যেমন লুক, তারপরে এখানে লিখো যে লুক সিম, সিম সিম এস ডাবল ই এম, তারপরে হচ্ছে লুক সিম, এগুলো পড়াশোনাটা লিখো, জাস্ট লিখো। তারপর হচ্ছে বিকাম, বিকাম, ঠিক আছে, বিকাম, টেস্ট, টেস্ট, টি এই ভার্বগুলো, যে লুক, বিকাম, সিম, টেস্ট, আর সকল বি ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়, ঠিক আছে? লুক, লুক বিকাম টেস্ট, লুক বিকাম টেস্ট, লুক বিকাম টেস্ট, খেয়াল করো, লুক বিকাম টেস্ট, লুক বিকাম টেস্ট, সিম, এবং সকল বি ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়, মনে থাকবে? সকল বি ভার্বকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। এখন এটা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারলা কি? ওকে, এখন খেয়াল করো, এই যে হি বিকাম এ পলিটিশিয়ান, এখানে দেখো তো এ পলিটিশিয়ানও যা, হিও কিন্তু তাই, তাহলে এই পলিটিশিয়ানটা হচ্ছে কি সাবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হারিয়ে যাওয়া মুক্ত, ওকে, বি ভাব, লুক সিম বিকাম টেস্ট, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণালী, আরিশা আফরোজ অনেক ভালো বোঝে ব্যাপারগুলো। দেখো লিঙ্কিং ভার্বে এখানে এখানে অবজেক্টের কমপ্লিমেন্টে হয় কিন্তু ভাই, এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হয়, এখানে তোমরা এতক্ষণ থেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখলা না, দেখো তো এখানে অবজেক্টের কমপ্লিমেন্টও হয়, সেই বিষয়টাও আমরা চলে যাচ্ছি ছেড়ে। অবজেক্ট কমপ্লিমেন্টটা দেখো, এগুলো কিন্তু লেকচার শিট, মানে এই বইটা এটা লেকচার শিট আকারে করলে কিন্তু চমৎকার হইতো, এই বইটা যদি টাইপ করে লেকচার শিট করা যেত দারুণ হইতো। দেখো পিপল কল মি এ জিনিয়াস, এইটা আমাকে লেকচার শিট দিলে আমি আরো এক্সেলেন্ট করাতে পারবো আরো। এটা যখন লেকচার শিট আকারে দিবে আমি এত কিছু লিখবো না, জাস্ট খুব সিলি সিলি বিষয় লিখবো, তখন আরো চমৎকার হবে। দেখো পিপল কল মি এ জিনিয়াস, এখানে খেয়াল করতো জিনিয়াসটা কে, আমি নাকি পিপল? এখানে জিনিয়াসটা কে, পিপল নাকি আমাকে বলছে জিনিয়াস? আমাকেই কিন্তু জিনিয়াস বলছে, তাহলে মিটা কি অবজেক্ট না? এই বাক্যের অবজেক্ট না? তাহলে জিনিয়াসটা কি অবজেক্টের কমপ্লিমেন্ট? জিনিয়াসটা অবজেক্টের কমপ্লিমেন্ট, বুঝতে পারলা কি? জিনিয়াসটা অবজেক্টের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এখানে কনসেপ্ট। ওকে, আমরা নেক্সট যাব লিঙ্কিং ভার্বের। এই যে আমি যেটা পড়াইছি এটা নিচে আছে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে, এই যে কমপ্লিমেন্ট এতক্ষণ পড়লাম না, তো ওই কমপ্লিমেন্ট যেই ভার্ব, মানে কমপ্লিমেন্ট যে সাবজেক্ট এবং ওই ভার্ব, দেখো খেয়াল করো, যেই বাক্যটায় কমপ্লিমেন্ট থাকবে সেই বাক্যের যে ভার্বটা হবে সেটাই লিঙ্কিং ভার্ব, যে বাক্যে কমপ্লিমেন্ট থাকবে সেই বাক্যে যে ভার্বটা থাকবে। দেখো এই যে যত বি ভার্ব আছে, বি ভার্ব, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপেয়ার, মেক, রান, গো, এটা গো কেমনে হয় সেটা বুঝতে হবে, এগুলো কিন্তু এই যে রান কেমনে হয় এগুলো বুঝতে হবে, এগুলো মেক কেমনে হয় বুঝতে হবে, এগুলো কিন্তু এই তিনটা কিন্তু সেন্সিটিভ। গ্রো, রিড কেমনে হয় এটা বুঝতে হবে, টার্ন কেমনে হয় এগুলো বুঝতে হবে, টেস্ট, ফিল, এগুলো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, বাট এগুলো কিন্তু ব্যবহার আছে, ঠিক আছে? এগুলোর একটু ব্যবহার আছে। তো টু বি ভার্ব বাদ দিয়ে অন্য যে কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারে, টু বি ভার্বের সমকক্ষ হতে হবে, তার পরবর্তী অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে। মূল কথা হচ্ছে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বি ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়, ঠিক আছে? মূল কথা হচ্ছে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বি ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়, ঠিক আছে? বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, হি বিকাম এ, দেখো এখানে বলছে হানি ইজ সুইট, হানি ইজ সুইট, এখানে খেয়াল করো হানি ইজ সুইট, এখানে দেখো হানির পরে সুইটটা কি অ্যাডজেক্টিভ না? আর হানিও যা সুইটও তা, কমপ্লিমেন্ট যে বাক্যে কমপ্লিমেন্ট থাকবে সেই বাক্যের ভার্বে বাই লিঙ্কিং ভার্ব। দ্য ডগ ওয়েন্ট ম্যাড,
দেখো দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুর তো পাগলই হবে। দেখো তো দ্য ডগ ওয়াজ ম্যাড, তো এইখানে খেয়াল করো এই যে ওয়াজ এই বি ভার্ব, এই যে ম্যাডটা অ্যাডজেক্টিভ, তো বলতে ডগ এবং ম্যাড একই ব্যক্তি কি বস্তু কিনা, সো এরকম বিষয়টা ঠিক আছে, কমপ্লিমেন্ট থাকে। আচ্ছা তারপরে দেখো হি বিকাম এ পলিটিশিয়ান, তো বিকাম এ পলিটিশিয়ানটা কি, বিকামটা এখানে লিঙ্কিং ভার্ব, হানি টেস্ট সুইট, টেস্টটা এখানে লিঙ্কিং ভার্ব। মূল কথা হচ্ছে যে ভার্বটা কমপ্লিমেন্ট তৈরি করছে সেটি লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্টের ধারণা যারা বুঝছে ওইখানে যে ভার্বটা সেটাই লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, বুঝতে পারলে কি, ওটা বুঝতে পেরেছো? ওকে, এরপরে আসো, এরপরে আসো যে কপিউলেটিভ ভার্ব, যে সকল ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে কপিউলেটিভ ভার্ব বলে। লিঙ্কিং ভার্বও ধরা যায় এগুলোকে। গো এর অর্থ যাওয়া, কিন্তু গো ম্যাড অর্থ হচ্ছে পাগল হওয়া। তো যে সকল ভার্বের পরে আসলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাদেরকে কপিউলেটিভ ভার্ব বলে। খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ভার্ব না। মাই ড্রিমস কাম ট্রু, মানে সত্যি হওয়া, কাম ট্রু, এটা কিন্তু একটা কবিতা আছে, কাম ট্রু মানে হচ্ছে সত্যি হওয়া, ড্রিম কবিতায়। তো আমার ড্রিম সত্যি হচ্ছে, হয়েছিল। তো এখানে এই যে কাম ট্রু, কামের পরে একটা ট্রু অ্যাডজেক্টিভ বসছে না, তো এটাকে বলা হয় কপিউলেটিভ ভার্ব। ঠিক আছে, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এই যে ওয়েন্ট ম্যাড, এই ম্যাডটা এই যে এইখানে ওয়েন্ট যে ব্যবহার হয়েছে, ওয়েন্টের পরে অ্যাডজেক্টিভ, এটা কপিউলেটিভ। সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ভার্ব না। জীবনে এই যে 98 সালে প্রশ্ন আসছিল, ও আমাদের বাপ দাদার আমলে, এগুলো এখন আর আসবে না। তো তারপরে দেখো ইনকোহেটিভ ভার্ব, যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা বিকাশ, এগুলো আসলে দরকার নাই, এইটা সুপিচ বা বিকাম, এগুলো জাস্ট একবার দেখে নিবা। যেমন এখানে খেয়াল করো, হি গট ট্রাইড, হি গট ট্রাইড, হি বিকাম রিচ ওভারনাইট। বলছে যে কোন অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ এবং পরিণতি ব্যক্ত করা হয়। যে কি, যে সে গট ট্রাইড, সে ক্লান্ত হয়ে গেছে, হি বিকাম রিচ ওভারনাইট, সে দেখো তারপর সে রাতারাতি হচ্ছে কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে না, অবস্থা, হি বিকাম রিচ ওভারনাইট, সে রাতারাতি কি হয়েছে, ধনী হয়ে গেছে। হিজ ড্রিম কাম ট্রু, দেখো তার স্বপ্নটা কি বাস্তবে পরিণত হয়েছে, এই যে পরিণতি ব্যক্ত করে। তো এগুলো এগুলো এই ভার্বে আসে না রে ভাই, এই ভার্বে আসে না, এগুলো যারা মানে বেশি জানতে চায় তাদের জন্য। হি সুন ফিল অ্যাসলিপ, দেখো তো এগুলো দরকার নাই। ফ্যাক্টরিটিভ ভার্বের এটা আলোচনা করি। যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ভার্বের সাহায্য ছাড়া অবজেক্টের পূর্ণ প্রকাশ করতে পারে না, যে অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া অবজেক্টের দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে দেখো অতিরিক্ত অর্থ লাগবে। এখানে খেয়াল করো তো, যে আমরা এটা উদাহরণ, যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, দে ইলেক্টেড হিম, দে ইলেক্টেড হিম, তারা কি করছে, তাকে নির্বাচিত করেছিল। কি নির্বাচিত, এখন এই ক্যাপ্টেনটা না দিলে কিন্তু অবজেক্টে দিয়ে অর্থ প্রকাশ পাচ্ছে না ভালো। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, যে তারা তাকে কি ক্যাপ্টেন নির্বাচিত করেছিল, তখন কিন্তু ভালো অর্থ দেয়। এইটা হইতেছে ফ্যাক্টেটিভ ভার্ব। এগুলো মুখস্থ করতে হবে, একেবারে গণহারে মুখস্থ, মুখস্থ ছাড়া কোনো কথা নাই। ঠিক আছে, গণহারে মুখস্থ, গণহারে মুখস্থ করতে হবে। হ্যাঁ, গণহারে মুখস্থ করতে হবে। দেখো তো এটা মাথায় রাখবা। এরকম যে দে সিলেক্টেড হিম চেয়ারম্যান, তারা তাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, যে নমিনেটেড হিম চেয়ারম্যান। সো এগুলো খুব জটিল বিষয় না। হি ইজ কল্ড এ জিনিয়াস, এখানে খেয়াল করো, হি ইজ কল্ড এ জিনিয়াস, এখানে কলটা লিঙ্কিং ভার্বে কাজ করছে, সরি লিঙ্কিং ভার্বে না, তোমার ফ্যাক্টেটিভ ভার্বে কাজ করছে। ওকে, সো ওকে, মাথায় রাখবা অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় আর কি। কগনিটিভ ভার্ব, কোন ইন্ট্রানজিটিভ ভার্ব নাউন ফর্ম অথবা সমজাতীয় কোন নাউনকে অবজেক্ট রূপে, এটা কোনো কিছুই না। দেখো তো এখানে মনে রাখবা ভার্ব এবং অবজেক্ট একই হবে, ভার্ব এবং অবজেক্ট একই শব্দ হবে, একই মানে শব্দ হবে, জাস্ট পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়েছে। যে হি আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, তো আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। তো এখানে খেয়াল করো তো, এই যে এখানেও ড্রিম, এখানেও অবজেক্ট, এখানে এটাই বলছে যে ইন্ট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্ম অথবা সমজাতীয় কোনো নাউন ফর্ম, তারই নাউন ফর্ম, এইটা নাউন ফর্ম বা সমজাতীয় কোনো নাউন ফর্ম। তো এখানে দেখো ড্রিমটা এখানে ভার্ব, আর ড্রিমটা নাউন ফর্ম বসছে, তো এইটাকে বলা হয় কগনিটিভ ভার্ব। এই যে হি রান এ রেস, রানের রেস হচ্ছে ওর সমজাতীয়, সে রানের রেস। খেয়াল করো এখানে এখানে এরকম আর একটা যে হি সিং এ সং, হি স্যাং এ সং, দেখো হি স্যাং এ সং, সমজাতীয়, রানী স্যাং এ সং, সমজাতীয় না, এরকম বিষয়টা একটু দেখলে বুঝতে পারবা, এটা খুব জটিল কিছু না, জটিল কিছু না। ঠিক আছে, এবার আসো গ্রুপ ভার্ব। এগুলো যে যে ভার্ব কোনো যে ভার্বের পরে প্রিপোজিশন বসে ট্রানজিটিভ ভার্ব বা ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। দেখো ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসলে তাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়। গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসলে, গুরুত্বপূর্ণ কথা, নাউন বা প্রোনাউন বসলে তাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়। নাউন বা প্রোনাউন বসলে তাকে ট্রানজিটিভ, দেখো শি টেকস আফটার হার মাদার, সে তার মায়ের মতো দেখতে হয়েছে, টেকস আফটার মানে দেখতে। তো এখানে খেয়াল করো হার মাদার যে আছে, হার মাদার বসছে না, নাউন বা প্রোনাউন বসলে সেটা এই ভার্বটা এখন ট্রানজিটিভ ভার্ব। এটা ট্রানজিটিভ এবং এটা গ্রুপ ভার্ব, এটা ট্রানজিটিভ এবং গ্রুপ ভার্ব, ট্রানজিটিভ এবং গ্রুপ ভার্ব।
দেখো, জ্যান টার্ন ডাউন দ্য সানস টু ওয়ার্ক অ্যাব্রড। তো এখানে খেয়াল করো, এই যে টার্ন ডাউনের পরে দ্য সানস আছে, নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হবে, ট্রানজিটিভ হবে, এবং এটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। মূল কথা হইতেছে ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে সেটা ফ্রেজাল, গ্রুপ, হোয়াটএভার, যেটা তুমি বলতে চাও। ওকে, পরবর্তীতে আসো সেমি মডাল ভার্ব। সেমি মডালের কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো, ভার্ব তো আজকে পড়ে শেষ করা যাবে না। আমরা মানে আজকে একটা লেভেল পর্যন্ত পড়বো, আবার কালকে পড়বো ভার্বের, মানে আজকে পড়ে যে শেষ করতে পারবো, কালকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অনেক পড়াশোনা আছে। ভার্ব মনে করো কালকেও শেষ হবে না, আরো অনেক দিন পড়তে হবে, 2-3 দিনের ক্লাস। এই ক্লাসটা অনেক লেন্দি হবে, সো এটা মেনে নিতে হবে, ঠিক আছে? সো আমরা আজকে শুধু এই যে সেমি মডেল পরে শেষ করব, সেমি মডেল পরে শেষ করব, কারণ ক্লাস 1 ঘন্টার বেশি করালে স্টুডেন্টের মাথার উপর দিয়ে যায়। সেমি মডেলের বিষয়টা খেয়াল করো, যে নিড দেয়ার ইউজ টু, এই ভার্বগুলো মডাল এবং মেইন ভার্ব উভয় রূপে ব্যবহার হয়ে থাকে বলে এদেরকে সেমি মডেল বলে। ধরো আমি বলতেছি যে আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। তো এইখানে খেয়াল করো, নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, বাট আমি এটাকে মডাল ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারবো। এখানে খেয়াল করো, এটা নিয়ে আলোচনা করব আর কি। দেখো, এটা নিয়ে দেখো যে ভার্ব, এই তিনটা ভার্ব নিড, ডেয়ার এবং ইউজ টু, কখনো মডাল কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই কারণে ডেয়ার এবং নিড এর পরে নট এবং ভার্ব বেস ফর্ম বসালে অথবা ইন্ট্রোগেটিভ করলে এদের পরবর্তী ভার্ব বেস ফর্ম বসালে এরা মডাল ভার্ব হবে। মূল কথা হইতেছে কি জানো, ডেয়ার এবং নিড, এটার পরে যদি নট বসাও, তারপরে যদি ভার্বের বেস ফর্ম বসাও, তাহলে এগুলো মডাল ভার্ব। ডেয়ার এবং নিড, মূল কথা লিখো যে ডেয়ার, ডেয়ার, ডেয়ার অথবা নিড, ডেয়ার এবং নিড প্লাস নট, তাহলে তারপরে যদি ভার্ব বেস ফর্ম, ডেয়ার নিড প্লাস নট, ডেয়ার নিড প্লাস নট প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে সেইটা হচ্ছে, তখন ডেয়ার এবং নিড হচ্ছে মডাল। বুঝতে পারলে কি? ডেয়ার, নিড এবং তারপর নট, এই যে এটা আমি লিখে দিচ্ছি, এই যে ধরো ডেয়ার, ডেয়ার বা নিড, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ও সরি নট, ডেয়ার নিড প্লাস নট, ডেয়ার নিড প্লাস নট, ডেয়ার নিড প্লাস নট প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হলে তখন এটা মডাল, ঠিক আছে? আর কখন কি হবে, মেইন ভার্ব কখন হবে, নিচে আসো, অথবা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এদের ভার্বের বেস ফর্ম বসলে এটা মডাল। দেখো, তো এখানে উদাহরণ দিছে মডালের ন্যায়, এদের সাথে এস বাই এস যুক্ত হয় না, এইগুলো কমন কথা, এদের পরে টু বসে না। তো দেখো, হাউ ডেয়ার ইউ টাচ মি, এইখানে খেয়াল করো তো, এই যে ডেয়ার, ডেয়ারের পরে কি ভার্বে বেস ফর্ম বসছে না? ইন্ট্রোগেটিভ করছে ঠিক আছে, বাট বেস ফর্ম বসছে কিনা? তাহলে এটা মডাল। হাউ, যে হি ডেয়ার নট টাচ মি, দেখো এই যে ডেয়ারের পরে নট বসছে, তারপর ভার্বে বেস ফর্ম বসছে না, এই কারণে এটা মডাল। ঠিক আছে কি? এইটা বুঝলে ওইটা এমনি বুঝবা, এইটা বুঝলে ওটা এমনিই বুঝবা, এমনি বুঝবা, কোনো কারণ ছাড়াই বুঝবা। এইটা, এই যে ডেয়ার আছে, এইটা দেখো, ডেয়ারের পরে যদি নট বসে তারপর ভার্ব বেস ফর্ম বসে, তাহলে এটা মডাল। ডেয়ারের পরে যদি দেখো সাবজেক্ট তারপর ইন্ট্রোগেটিভ হোক, ডেয়ারের পরে যদি ভার্ব বেস ফর্ম বসে, তাহলে সেটা মডাল। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ডেয়ার এবং নিডের পূর্বে ডু নট, ডাজ নট বসলে, এদের সাথে এস যুক্ত হলে, এদের পাস্ট ফর্ম হলে, বা অথবা এদের পরে টু প্লাস ভার্ব বেস ফর্ম বসলে, এগুলো প্রিন্সিপাল ভার্ব বসে। আচ্ছা, এখন এটার কিছু এক্সাম্পল সলভ করি, এইটার কিছু এক্সাম্পল সলভ করি। এইটার এক্সাম্পল সলভ করো। দেখো, খেয়াল করো, এখানে হুইচ অফ দ্য, কোনটা সেমি মডাল? নিড এবং দেয়ার সেমি মডাল। হুইচ অফ দ্য, কোনটা সেমি মডাল? দেখো, এখানে নিড মডাল হিসেবে ব্যবহার হয়, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। প্রশ্ন কিন্তু এইভাবে আসে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে বেশি প্রশ্ন দেয়া নাই, বাট আরো প্রশ্ন আছে, এগুলোর আরো অনেক প্রশ্ন আসে। সব প্রশ্ন এখানে যে দেয়া আছে তা না, অন্য জায়গায় আছে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কোনটা? নিড দেয়ার, নিড দেয়ার, আর এটা কি ছিল? নিড দেয়ার এবং ইউজ টু। ওকে, তারপরে দেখো, ইউজ টুর বিষয়টা আলাদা। দেখো, ইউজ টুর বিষয় অন্য জায়গায় পড়াবো আমি তোমাকে। করিম নিড নট থিঙ্ক, দেখো এই যে নিডের পর নট আছে, তারপর থিঙ্ক কি ভার্ব বেস ফর্ম না? দেখো, ভার্ব বেস ফর্ম না, নিডের পর নট আছে, থিঙ্ক কি ভার্ব বেস ফর্ম না? তাহলে এখানে কি হবে? এটা মডাল। মডাল হবে, সেমি মডাল হবে। ঠিক আছে, সেমি মডাল হবে। ঠিক আছে, যেহেতু সেমি মডাল নাই, তাহলে মডাল উত্তর। হি ডেয়ার নট টাচ মি, তাহলে ডেয়ার নট ভার্ব বেস ফর্ম আছে, তাহলে এটা সেমি মডাল হবে। ওকে, এই পর্যন্ত হচ্ছে আজকে পড়াশোনা শেষ। বেশি পড়ানো যাবে না, মাথায় যদি কিছু না থাকে তাহলে বেশি পড়ানোর মূল্য কি, তাই না? বেশি পড়ানোর উদ্দেশ্যটা হইতেছে তো মাথায় থাকতে হবে। এখন কথা হইতেছে, নিড কখন আসলে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়? আই নিড, আই নিড এ, দেখো আমি বলতেছি যে আই নিড, আই নিড এ, নিড এ পেন। এখানে খেয়াল করো, আমার একটা কলম দরকার। দরকার, এইখানে দেখো তো নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এইটা তখন মেইন ভার্ব। আর নিডের পরে যখন নট থাকবে, তারপরে যখন ভার্ব বেস ফর্ম থাকবে, তখন সেটা মডাল। ঠিক আছে,
এটা হইলো একটা কনসেপ্ট। ওকে, আশা করছি যে এটা বুঝতে পারছো। আর মাস্টারের পুরো বইটা একবারে A to Z তোমাদের যদি মনে হয়, মানে যারা আগ্রহী, ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে। আবারও বলতেছি, ফ্রি ক্লাস ভাই, ফ্রি ক্লাসের মতো প্রতিদিন রাত 10টার সময় ইনশাল্লাহ চলতে থাকবে। ঠিক আছে, আশা করছি যে এই মাসের মধ্যে টাচ স্ক্রিন লাগবে, মাউস দিয়ে লেখা বোঝা যায় না ভাই। আমি এটা লিখার যন্ত্রই মাউস দিয়ে আসলে আহ, লিখার বিষয়টা মাউস দিয়ে না, এটা লিখার যন্ত্রই, বাট আমি ভালো করে লিখি নাই। ঠিক আছে, এটা মাউস দিয়ে লিখছি না, এটা লিখার যন্ত্রই। এই ধরো, এই যে ভালো করে আমি লিখছি না দেখে লেখা হচ্ছে না। ঠিক আছে, এই ধরো এখানে আমি যদি লিখতে চাই যে নিড, তো নিডের পরে নট, এই যে আমি লিখছি না ভালো করে দেখে লেখা হচ্ছে না, দেখো। তো এই এই পুরো বইটা আমরা শেষ করে দিব যত ক্লাস লাগে। যদি কারো আগ্রহী হয়, ফ্রি ক্লাসের মধ্যে চলবে, 1020 টাকায় তোমরা আসলে করতে পারবা। ঠিক আছে, 01707442501 বিকাশ নগদে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারবা। ক্লাস এভাবে চলবে। আর ফ্রি ক্লাস এই বই আশা করছি এই মাস বা মার্চের মাঝামাঝি শেষ করে ফেলবো আমি। এই বই মার্চের মাঝামাঝি শেষ করে ফেলবো। আহ প্যারা নেওয়ার কিছু নাই। এইভাবে প্রতিদিন ক্লাস নিতে থাকলে মার্চের মাঝামাঝি শেষ হয়ে যাবে এই বই। ঠিক আছে, সো প্রবলেম নাই ভাই, এভাবে লেখা ভালো। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে ইনভেস্টমেন্ট কখন করা যাবে? ঠিক আছে মামুন, ভোকাবুলারির জন্য আপাতত নিউজ পেপার পড়ো, বা ওরাকল বিসিএস এর এটা ভোকাবুলারি নিমোনিক নামে একটা বই আছে, সেটা পড়তে পারো। অনেক বই আছে। দেখো, ইনভেস্ট ইনভেস্ট এখন একটা বিষয় হচ্ছে, আমি তো 2 লাখ টাকা খরচ করে তোমাদের জন্য হচ্ছে ফ্রি বানাইতে পারবো না কাউকে, পারবো? এটা কিন্তু হয় না। হ্যাঁ, আবার হচ্ছে এমন বিষয় হচ্ছে যে আহ, একটা যারা ডিজিটাল বোর্ডে সেট আপ করে, মানে 5 লাখ বা 7 লাখ টাকা খরচ করে তো ডিজিটাল বোর্ডে কেউ ফ্রিতে পড়াবে না। এটা এটা চিন্তা করাও, মানে রমজান মাসে কখন ক্লাস নিয়ে বলবো, তো এইগুলো চিন্তা করাও আসলে বলদামি কাজ। ঠিক আছে, এটা এটা কেন একটু রেশনালি চিন্তা করো। একটা মানুষ তোমার বলতে কেন ইনভেস্ট করবে? তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে ফ্রিতেই পড়াচ্ছি। সো আশা করছি যে তোমাদের জন্য ভালো হবে। ফ্রিতেই পড়াচ্ছি, ফ্রিতেই এভাবে চলতে থাকবে। তোমরা এগুলো নিয়ে, আমি যেভাবে পড়াই, তোমার কথা হচ্ছে তুমি রুলস বোঝো তো, তোমার বইয়ে তো এগুলো টাইপ করাই আছে, তুমি রুলস বোঝো তো। যদি রুলস বোঝো তাইলে কোনো প্যারা নেই। ঠিক আছে, রুলস বোঝো। আর এই ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি সবগুলো ক্লাস ইউটিউবে দেয়া হচ্ছে। আমি ভোকাবুলারি পার্ট পড়াবো না ভাই, যে এই ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি ইউটিউবে দেয়া হচ্ছে, ফেসবুকেও দেয়া হচ্ছে। যারা ইউটিউবে পাও না, কমেন্টে যাবা, বা ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ করলেই ইউটিউবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। এর বাইরে হচ্ছে, এর বাইরে তোমরা কমেন্টে ইউটিউবের লিংক পাবা। আজকে থেকে 6 মাস 1 বছর পরেই যারা ক্লাসগুলো দেখবা, আমি জানি এই ক্লাসগুলো অনেক শিক্ষার্থী দেখবে। এই প্লে লিস্টটা আজকে থেকে 1-2 বছর পরে দেখবো যে একটা করে ভিডিও 1 লাখ 2 লাখ। কত ক্লাস লাগবে এটা আমি জানি না। ঠিক আছে, আমি এত ডিটেলস কখনো স্টুডেন্টদেরকে পড়ানো দরকার হয় নাই। ঠিক আছে, সো তোমাদের যেহেতু প্রতিটা লাইনই ডিমান্ড, তো প্রতিটা লাইনে আমি পড়াই। সো আমি অন্যভাবে পড়াই, আমার শিট ম্যানেজ করে বা রিটেন বা ট্রান্সলেশন কিভাবে ভালো করা যায়, ইউসুফ আলী খান জীবন, এগুলোর জন্য বেসিক গ্রামারটা ভালো করে শিখতে হবে, ভোকাবুলারি বাড়ায়, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়, তাহলে প্যারাগ্রাফ কম্পোজিশনে ভালো করা যায়। ঠিক আছে, হোয়াট এভার, আগামীকাল রাত 10টার সময় ক্লাস হবে। দেখো, আজকে ক্লাসে আছে 27 জন, শেষ পর্যন্ত 26 জন বা 30-35 জন ছিল। তা তো তোমাদের রেসপন্সের উপর কিন্তু ডিপেন্ড করবে। 50-100 জন যদি ক্লাস না করে, তাহলে কি একটা কোর্স করায় আমাদের কোনো লাভ আছে? বলো, এভাবেই চলতে থাকুক প্লিজ। হ্যাঁ, এভাবেই চলতে থাকবে। হ্যাঁ, যেভাবে আছে সেভাবেই চলতে থাকবে। ভয়ের কিছু নাই যে আমাদেরকে ছেড়ে পালায় যাবে। দেখো, হয়তোবা একটু কেউ নেগেটিভ কমেন্ট করলে আমাদের খারাপ লাগে, বাট অত বেশি আমরা এগুলোতে ইউজড হয়ে গেছি। মানে 4-5 বছর পড়ানোর পর মানুষ গালি দেয়, এটা মানে আসলে এনজয় করি, কারণ এখানে সবাই আমার পছন্দ করবে না। এটা খুবই নর্মাল। এখানে অনেকের, মানে এই কোর্সটা ফ্রিতে দেওয়াতে অনেকের অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা? যে এই কোর্সটা যখন ফ্রিতে দিতেছি, তখন অনেকেই পেইড কোর্স করাচ্ছে, বা অনেকের হচ্ছে অন্য কোর্স গুলো বিক্রি হচ্ছে না, স্টুডেন্ট এখানে এসে ক্লাস করতেছে। তো অনেকের সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, সো অনেকে ফেক আইডি দিয়েও গালি দেয়। তো এগুলো অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, আবার হচ্ছে মাস্টার যে পড়াইতেছি, মাস্টারের বুক সেল বাড়তেছে, তো ফলশ্রুতিতে অন্য প্রকাশনী মানুষজন আসলে আমার শত্রু হয়ে যাচ্ছে। অনেক কিছু বিষয় ভেরি করে। ঠিক আছে, এখানে মানুষের আসলে শত্রু তুমি কিছু না করলেও হবা, স্বার্থ। আমি ভাই আমার টাকায় খাই, আমার টাকায় পড়াই, আমি কি পারবো সেটা আমার বিষয়।
কিন্তু ওই যে ওর ওর বইটা ২ টা বিক্রি হলে ওর প্রফিট হইতো, ওর প্রফিট হইতেছে না দেখে আমি ওদের শত্রু। সো এরকম অনেক ব্যাপার এখানে কাজ করে ব্যাকগ্রাউন্ডে। হোয়াটএভার, এগুলো আমি কিছু মনে করি না, কখনো মনে করিও নাই, করবো না। তোমরা জাস্ট ক্লাস করবা, ক্লাসে পার্টিসিপেন্ট ভালো থাকলে তাহলে আমি রেগুলার ক্লাসগুলো চালাই যাব। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আর ইউটিউবে ক্লাসগুলো শেষে আমি আপলোড করে দেবো, ক্লাসগুলো করে ফেলবা। পরবর্তীতে যারা দেখবা ক্লাসগুলো শেয়ার করে রাখবা, অনেক কাজে লাগবে। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।